তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোহাই লাগে ছোট মা, আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখন থেকে দেখে শুনে কাজ করব। মুখপুরি অলক্ষী অপয়া, আমার সংসারটা ধ্বংস করে দিবি? ইচ্ছে করে এমন করিস না, আজকে তোকে মেরেই ফেলবো। সালমা আপা, আর মারেন না, মাইয়াটা মরে যাইব, তখন আপনার লস হইব। খাদে যা, ওরে আমার চোখের সামনে থেকে দূর কর। সিদ্ধাতুল সাবা, মা সানজিদা শেখ, বাবা নাজমুল, সৎমা রাবু বেগম, মেয়ে নীলা, ছেলে নিলয়। ওঠ সাবা, ঘরে চল। খালা আমাকে ধরো, আমি আর পারছি না। হু হু করে কান্না করছে। কেমন ডাইনি, যার ঘর বাড়ি হেরে কয় পর। হনো মাইয়া, এইখানে পইরা পইরা মায়ের খাইতে খাইতে মরবি, এখনো সময় আছে পলা। কোথায় যাব খালা, আমার যে যাওয়ার জায়গা নাই। মার সাথে সাথে আমাকে কেন নিয়ে গেল না? সে তো আরামে শুয়ে আছে, আর আমি যত কষ্টে আছি। কান্দিস না মাইয়া, আয় তোর শরীরে মলম দিয়া দিই। কপাল, মাইনসে ঠিকই কয়, মরলে বাপ হয় তালুই। তোর বাপ এক শয়তান বেটা বিয়া করছে একটা ডাইনিরে। দেখিস ওকে কপালে কি আছে। তোর মোবাইলে কাটা জানি ফোন দিতাছে, তুমি ধরো, মনে হয় জামিল। এখন কথা বলতে পারবো না। হ্যালো, ক্যাডা? খালা, আমি জামিল। সাবা কোথায়? কই আর থাকবো কও, একটা কাপ ভাংসে দেখা কি মাইট ডাইনা মারল। বাবা রে, মাইয়াডারে ভালোবাসলে বিয়া করে নিয়ে যাও, ওরা তো মানুষ না। কোন দিন জানি মাইয়াডারে মাইরা ফালায়। খালা, সামনের সপ্তাহে আমি আসছি, তোমার মেয়েরে বউ করে নিয়ে যাব, এই কয়দিন দেখে রেখো। এক সপ্তাহ পরে জামিল তার মা জাহানারা বেগমকে নিয়ে এলো তাবুদের বাসায়। দেখেন আপা, আপনি যদি সাবাকে আপনার বাড়ির বউ করে নিয়ে যেতে আসেন তাহলে নিয়ে যান, আমার তাতে কোনো আপত্তি নেই। ও আমার সতীনের মেয়ে, ওর জন্য আমি একজনকেও খাওয়াতে পারবো না। ও বিয়ে করে গেলে এ বাড়িতে কোনোদিন পা রাখতে পারবে না, বলে দিলাম। যদি জামিল আমার মেয়ে নীলাকে বিয়ে করে তাহলে ও সব পাবে, টাকা, বাড়ি, ঘর ভর্তি ফার্নিচার, সব। আমাদের যত সম্পদ আছে সব আমার দুই ছেলে মেয়ে পাবে। আমি এই প্রস্তাব রাখতাম না। নীলা জামিলকে পছন্দ করে, তাই ভেবে দেখবেন। আমরা বাসায় গিয়ে আলোচনা করে আপনাকে জানাবো। আচ্ছা আন্টি, আপনি জানেন জামিলের সাথে আমাদের সম্পর্কের কথা? আপনি বলেছিলেন আপনার বাড়ির বউ আমি হব। দেখো সাবা, ভালোবাসা দিয়ে পেট ভরবে না। তোমাকে বিয়ে করলে আমার ছেলের সারা জীবন তোমার বোঝা বয়ে যাবে, বিনিময়ে কিছুই পাবে না। জামিল, তোমার কি একই কথা? দেখো সাবা, আমি মাকে বোঝাবো, এখন এ বিষয়ে কথা বলো না। তাছাড়া মা কিন্তু ভুল কিছু বলেনি, তারপরেও ভেবে দেখেছি। ওরা মা ছেলে চলে গেল। ছোট মা, কেন এমন করছো? আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিচ্ছ? নীলা, তুই জানতি আমাদের সম্পর্কের কথা, তাহলে বোন হয়ে বোনের সুখের পথে বাধা কেন হচ্ছিস? আমিও ভালোবাসি জামিলকে, দেখি কে পায়। তোর থেকে তোর প্রিয় জিনিসগুলো ছিনিয়ে নিতে আমার কি যে ভালো লাগে, তোকে বোঝাতে পারবো না। এমন করিস না বোন আমার, যা ফকিরনি, আমি তোর বোন না, তুই আমাদের বাসায় শুধুই কাজের মেয়ে হিসেবে আছিস। জাহানারা বেগম ফোনে জানালেন তার ছেলেকে নিয়ে আসছেন। কাল তারা নীলাকে রিং পরিয়ে রাখবে, আর এক সপ্তাহ পরে অনুষ্ঠান করে উঠিয়ে নেবে। নীলার কাছ থেকে একথা শুনে জামিলকে কল দিতেই, দেখো সাবা, আবেগ দিয়ে জীবন চলে না। তোমাকে বিয়ে করলে আমার মাকে হারাতে হবে, তাই তুমি কোনো সমস্যা করো না আমার বিয়েতে। জামিল, এই তোমার ভালোবাসা ছিল? তাহলে এতদিন বড় বড় কথা বলা। ছেলেটা এখন টাকার কাছে বিক্রি হচ্ছে। কি আছে তোমার? কিছুই নেই। তুমি তো তোমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকো, তোমার নিজের বাবাই তোমাকে পরিচয় দেয় না। আমার সাথে আবার উঁচু গলায় কথা বলো কোন মুখে? খালা, ও খালা, আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? আজ জামিলও আমাকে পর করে দিল। খালা, আমারে মাইরা ফালাও, আমি আর এই কষ্ট সইতে পারতাছি না। কাঁদনিস না মা, দেখিস ওরা একদিন তোর থেকে বেশি কানবো। আয় মা, আমার বুকে আয়, তোরে আজ একটা সত্য কথা কই, পরে তুই সিদ্ধান্ত নিস কি করবি। তোর বাপ নাজমুল তোর নানার বাড়িতে কাজ করত, ছেলে দেখতে ভালো, মুরব্বিজ্ঞ মান্য করে, হেল লাগিয়া তোর মারে বিয়া দেয়। তোর মার বিয়ার পর হঠাৎ তোর নানা মইরা যায়। ভালা মানুষ, খাইয়া ঘুমাইল সকালে, হ্যাঁ মইরা গেল। তুই তখন তোর মার পেটে। তুই হওয়ার 2 মাস পরে জানতে পারে তোর বাপে রাবু নামের এই ডাইনিরে বিয়া করছে, আর হ্যারও পেটে বাবু। তোর বাপরে কইলে তোর মারে খুব মারে, আর কয় তারা নাকি টাকার লেখা বিয়া করছে। হারাদিন কান্তরে তোর মায়। পরে একদিন হে বেডিরে নিয়ে আহে, তোর মা কিছুই কয় নাই। তার 1 মাস পরে তোর মা ও মইরা যায়। তোর বাপ সবাই রে কয় বুকে ব্যথা উঠা মরছে। প্রত্যেক মাস একটা বেড়া আহে না, হে বেডা তোর পড়ালেখা ও খাওয়ানোর লিগা টাকা দিয়া যায়। এখন তুই বুঝাল, তুই হইলি এইসব জায়গার মালিক। তুই মইরা গেলে সব জায়গা সরকার লইয়া যাইব, নইলে তোরেও মাইরা ফালাইতো। রাবু বলল, নাজমুল উকিলের সাথে আমার কথা হয়েছে, নীলার বিয়ের জন্য 15 লক্ষ টাকা উঠাবো। কাল উকিল এসে সবার থেকে সাইন নিয়ে নেবে, পরে টাকা উঠিয়ে আনবো। নাজমুল বলল, রাবু যা করবে সাবধানে।
একবার যদি সাবা জানতে পারে আমরা ওর জায়গায় টাকা পয়সা দখল করে খাচ্ছি, তাহলে আমাদের পথে বসতে হবে। ওর মা খুব চালাক মহিলা ছিল, তাই তো এমনভাবে দলিল করেছে, আমরা চাইলেও ক্ষতি করতে পারবো না। নিলয় বলল, বাবা আমি তোমাকে দেখে অবাক হই, আপু তো তোমারই মেয়ে, তারপরে তার প্রতি এত অত্যাচার হয়, তুমি মুখ বুজে সহ্য করো কেন? নিলয়, তুমি বেশি কথা বলছো, যা করছি তোমাদের জন্যই করছি। নিঃসন্দেহে তুমি আমাদের জন্যই করছো, কারণ আমরা তোমার সন্তান, কিন্তু আপুও তো তোমারই সন্তান, তাই নয় কি? হ্যাঁ, ওকেও আদর ভালোবাসা দিতাম, কেন দিই না জানো? ওর মায়ের কারণে। যদি তখন সব সম্পদ আমার নামে লিখে দিত, তাহলে ওদের জীবন দিতে হতো না। বাবা বাবা ওই সম্পদ সব তোমার কামাই করা ছিল না, কেউ কারো কষ্টের ফসল কাউকে দেয় না। বাদ দাও সেসব কথা। আমার মনে হয় 700 শয়তান মরার পরে তোমার মতো একটা ইবলিস জন্ম নিয়েছে। সালমা, তোমার ছেলের মুখে লাগাম টানো, না হলে ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি আর হবে, সম্পদের থেকে আমাকে বঞ্চিত করবে, তাতে আমার আফসোস নেই। জুলুমের ভাত খাওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। নিলয়! সাবা সব কথা শুনে ঘরে এলো। এবার আমাকে শক্ত হতে হবে। যে জায়গা টাকা পয়সার জন্য তুমি মানুষের জীবন নিতে দ্বিধাবোধ করো না, সেই জায়গার এক চিমটি মাটিও পাবে না বাবা। এই শরীরে তোমার মতো অমানুষের রক্ত বইছে যে, ঠিক তোমার মতো হতে পারবো। এবার দেখবে সানজিদার মেয়ে তোমার কি করে। পরের দিন জামিল ও তার মা এসে নীলাকে রিং পরিয়ে যায়, বলে যায় সামনের শুক্রবার তারা মেয়েকে তুলে নিবে। সাবা শুধু চেয়ে চেয়ে দেখে আর হাসে। একটা মানুষ কি পরিমাণ লোভী হতে পারে ভাবতেই পারে না। দেখো জামিল, তোমার সাথে বিয়ে হচ্ছে দেখে সারা পাগলের মতো হাসছে। আমি তো আসলেই পাগল রে নীলা। তোরা যেমন লোভী, তোর বর ও তার মা ঠিক তেমনই লোভী, ঠিক সোনায় সোহাগা। সাবা, যাও এখান থেকে। তোমাকে এখানে কে আসতে বলেছে? হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি তো আমারও বাবা, তাই না? তাহলে আমার জন্য তোমার একটুও কি মন কাঁদে না? ওদের এত আদর করো, কখনো তো আমার মাথায় একটু স্নেহের পরশ বুলাওনি কেন বাবা? আমি কি তোমার সন্তান ছিলাম না? এক মেয়ে রাজরানী, আরেক মেয়ে চাকরানী, কেন এই ভেদাভেদ? তুমি বেশি কথা বলো আজকাল। তোমার জন্য আমার মেয়ের আনন্দের মুহূর্তটা খারাপ করে দিচ্ছ। আজ তোমাকে বোঝাবো আমার সাথে এভাবে কথা বলার পরিণাম। সাবাকে টেনে রুমে এনে লাঠি দিয়ে মারতে লাগলো। সাহেব, এমন করে মারেন না, আপনাকে মনে কি একটু রহম নাই? মনে রাখেন আল্লাহ সব দেখতেছে। সারানোরে খাদেজা, ওরে সামলাও, না হলে ওরে মেরে আমার হাতে মাটি চাপা দিয়ে দিব। লাঠিটা মাটিতে ফেলে চলে গেল। খালা, ওদের দিন শেষ হয়ে গেছে, আমিও বোঝাবো এই সাবা কি জিনিস। কিরে সাবা, কি বলার জন্য তাড়াতাড়ি আসতে বললি? শোন, তন্নি জামিল আমার সাথে প্রতারণা করেছে। টাকা পয়সার লোভে জামিলের মা ছেলের বিয়ে এখন নীলার সাথে দেবে আগামী শুক্রবার, তাই এখন চেয়ারম্যান কাকার সাহায্য খুব দরকার। আরে বাবা তো উকিলের কাছে যাবে, এখানেই আছে, দাঁড়া কল করে ডাকছি। কোন উকিলের কাছে যাবে? রঞ্জিত ধর, তার চেম্বারে যাবে। আমিও যাব, চল, ওইখানে কথা হবে। তুই কাকাকে বল আমাদের জন্য অপেক্ষা করতে। হ্যালো বাবা, কোথায় আছে? হ্যাঁ, ওইখানে থাকো, আমি আর সাবা আসছি, কথা আছে। আচ্ছা আয়, আমি উকিলবাবুর চেম্বারে বসছি। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এখানে বসেন, বলেন কি উপকার করতে পারি? আমার জায়গার ব্যাপারে কথা বলতে এসেছি। এখন আমার মেয়ে ওর বান্ধবী আসবে, কি যেন কথা আছে তোমার আর আমার সাথে। কলেজ থেকে সোজা উকিলের চেম্বারে চলে আসলাম। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম উকিলবাবু, কেমন আছেন? আরে সাবাজে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা আমার চেম্বারে হঠাৎ? আঙ্কেল, বাবা আপনার কাছে কত টাকা চেয়েছে? 15 লক্ষ। তোমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য নাকি লাগবে? এত টাকা তো লাগবে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছি, তাই নর্মাল ভর্তিতেও এত টাকা লাগে না। বুঝেছি, নীলার বিয়ের জন্য টাকা নিচ্ছে। আঙ্কেল, আমার নামে কি পরিমাণ জায়গা আছে আর কত বছর বয়স হলে আমি জমি জায়গা মালিক হব? এগুলোর ব্যাপারে তুমি জেনে কি করবে? সেটা ওর ব্যাপার। আপনি যে নাজবুলের সাথে মিলে এই মেয়েটার সাথে অন্যায় করছেন, আমি কি তার সবার সামনে তুলে ধরব? আপনি কি মনে করেছেন আমার নাকের ডগা দিয়ে বছরের পর বছর অন্যায় করে যাবেন? প্রতি মাসে কত টাকা পকেটে ভরেন? চেয়ারম্যান সাহেব প্লিজ শান্ত হন, আমি সব বলছি, শুধু লোক জানাজানি যেন না হয়। মালিক তুমি হয়ে গেছো আজ 1 মাস হতে চলছে, আর তুমি 25-এর আগে কারো নামে জায়গা লিখে দিতে পারবে না। তোমার 25 বছর হলে তোমার বাবা সকল সম্পদ তোমার কাছ থেকে লিখে নেবেন বলেছেন। তোমার বাবা এখন যে অফিসে চাকরি করে সেটার মালিক তুমি, সে তোমার অবর্তমানে দেখাশোনা করে, তুমি জানো সে চাকরি করে। আর একটা কথা, তোমার সাইন ছাড়া তোমার বাবা কিছু করতে পারবে না। আমাকে তুমি ক্ষমা করো, এতদিন তোমার বাবার হয়ে কাজ করেছি, প্লিজ। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক আমার কুকর্মের কথা জানতে পারলে মেয়েটা যে সংসার করতে পারবে না। এতদিন আপনি আরেকটা মেয়ের সাথে অন্যায় হয়েছে দেখেও কিছু বলেননি। আমাদের বিরুদ্ধে গেলে আপনাকে বোঝাবো এই আজিজুল হক কতটা ভয়ঙ্কর। আপনি আমার বাবাকে এখন কোনো টাকা দিবেন না, তাকে বলবেন রবিবার ছাড়া টাকা দেওয়া যাবে না, বাকিটা আমি দেখছি। বাসায় আসার পর দেখলাম জামিল ও তার মা এসেছে বিয়ের মার্কেট করতে। এমন ভাব করছে যেন মার্কেটের সব তুলে এনেছে।
ভেবে পাই না মহিলা কতটা মুখোশধারী ছিল। আগে আমাকে চোখে হারাতো, লোভী কোথাকার। আরে সাবা ফকিরনি, দেখ আমরা বিয়ের মার্কেট করে আসলাম, তুই তো এইসব জীবনেও চোখে দেখিসনি। সারা জীবন তো আমার পুরাতন কাপড় পরে জীবন পার করলি। কি বলতো নীলা, দেখা গেল এই যে টাকা, এত অহংকার করছিস, হঠাৎ দেখলি এই টাকা তোদের না, তখন কি হবে? আর সারা জনম তোর কাপড় পরেছি দেখে খোটা দিচ্ছিস, আর তুইও তো আমার পছন্দের এক্সকে বিয়ে করছিস। হিসাব বরাবর তুই জামিলকে পুরনো কাপড়ের সাথে তুলনা করছিস, তোর এত সাহস? ওকে, ওর মাকে আরও জঘন্য কিছুর সাথে তুলনা করি, শুনলে 7 দিন কোমায় থাকবি। জাহানারা বেগম এগিয়ে নীলাকে থামালেন। নীলা, মা ওর সাথে লাগতে যেও না, ওদের মতো মেয়েরা অন্যদেরটা দেখলে জ্বলে। যাও তুমি বসো, দেখো না আমি কিছু বলি না, একবার বিয়েটা হোক তারপর বোঝাবো এই জাহানারা বেগমকে। আল্লাহ আন্টি, আপনি জানেন না আপনি কে? এই যে লভু ভাই, আপনার মাকে ডাক্তার দেখান, পরে দেখা যাবে আপনার বিয়ের দিন ওনাকে সবাই গাজানি বলে ডাকছে। এই গাজানি আবার কে? দেখেন আপনি পুরুষ হলে বলতাম গাজানি, যেহেতু আপনি মেয়ে তাই গাজানি বলেছি। সাবা, তুমি তো আগে এত কথা বলতে না, এখন বড়দের সাথে কেমন বেয়াদবের মতো আচরণ করছো? কথা আছে না, ইট মারলে পাটকেলটা খেতে হয়। ভালো থেকে হলো কি, সবাই নরম ভাবে বলে সাবা নিজের ঘরে চলে এলো। তোমার চোখে আজ অনেক খুশি, সেই চোখে রক্তের পানি ঝরাবো, বুঝবে সাবা কি চিজ। আর মাত্র 3 দিন, উফ, আর ভাবতে পারছি না কখন শেষ হবে 3টা দিন। আমাকে বোঝা বলেছিল না তোমরা মা ছেলে? শুক্রবারের পরে সারা জীবনের জন্য বোঝা বয়ে চলবে, ছাড়তে পারবে না এমন ব্যবস্থা করব। হ্যালো কাকা, আপনি আমাদের কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ সাবা, তোমাদের ম্যানেজার বাবলু। সে শুধুমাত্র তোমার মায়ের কথা রাখার জন্য এখনও চাকরি করছে এখানে। তোমার বাবা চাইলেও তাকে তাড়াতে পারে না, কারণ যদি সে তোমাকে বলে দেয় সেই ভয়। ও, আপনি এক কাজ করেন, তার সাথে কাল কলেজ টাইমে দেখা করানোর ব্যবস্থা করেন। আচ্ছা। পরের দিন সাবা, তন্নি আর চেয়ারম্যান কাকা একসাথে ম্যানেজার বাবলুর সামনে বসে আছে। কেমন আছেন ম্যাডাম? আমরা আপনার আশায় আছি। কবে আসছেন কোম্পানি বুঝে নিতে? আসসালামু আলাইকুম কাকা, আমি আপনার মেয়ের বয়সের, তাই ম্যাডাম নয় সাবা বলে ডাকেন। একদম সানজিদার মতো হয়েছ। ও কখনো বয়সের বড়দের সাথে খারাপ ব্যবহার করতো না, ওকে সবাই খুব মান্য করত। মরার আগে শুধু এতটুকু বলল, বাবলু, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়ে বড় হয়ে কোম্পানিতে না বসা পর্যন্ত তুই চাকরি ছাড়বি না। নাজমুল কিছু বললে বলবি, এই জায়গা বা কোম্পানির মালিক সাবা, আপনি আমাকে চাকরি থেকে বের করতে চাইলে আমি সরকারি লোককে বলে দেব, আর এই জমি জায়গার লোভে তোমার কোনো ক্ষতি করবে না। কাকা, আমাদের কোম্পানিতে কী কী তৈরি করেন? আমাদের কোম্পানিতে সকল প্রকার কসমেটিক্স আইটেম তৈরি করে থাকি। কিছুদিন পর থেকে এই কোম্পানি আপনি আর চেয়ারম্যান কাকা দুজনে মিলে দেখাশোনা করবেন। আমি লেখাপড়া শেষ করে তারপর কোম্পানিতে জয়েন করব। আজিজুল ভাই, সাবা কি বলেছে ঠিক শুনেছেন? সাবা আমাদের মেয়ে। সানজিদাকে তো ধরে রাখতে পারলাম না, আমরা ওর বন্ধু হিসেবে ওর মেয়েকে আর এর স্বপ্নের কোম্পানিকে ধরে রাখব। বন্ধু মানে? হ্যাঁ মামনি, আমরা ছোটবেলার বন্ধু ছিলাম। তোমার মায়ের খুব ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে কোম্পানিটাকে চালাবে, তার আগেই শয়তানের নজরে আসলো আর সব শেষ হয়ে গেল। আমরা তোমার বাবার চালাকি ধরতে পেরেছিলাম তখন খুব দেরি হয়ে যায়। এতদিন জানতাম তুমি তোমার বাবার সাথে খুব ভালো আছো, তন্নি না বললে জানতামই না তোমার উপর এত নির্যাতন হয়। তুমি চাইলেই তাদের নামে মামলা করতে পারো। না কাকা, মানুষের আদালতের থেকে আল্লাহর আদালত অনেক বড়, আমি তার উপর সব ছেড়ে দিলাম। যদি ওরা আমার মা ও নানার মৃত্যুর সাথে জড়িত থাকে তাহলে সারা জীবন জেলে পচিয়ে মারব। আপনারা শুক্রবার চলে আসবেন বিয়ে খেতে, কেমন? ওকে মামনি, সাবধানে চলাফেরা করো। বাসায় আসার পরে দেখি ছোট মায়ের ভাই বোন তাদের পরিবার নিয়ে হাজির হয়েছে। এই রাবুয়ের তো এখন কলেজ নেই, তাহলে কলেজের নাম করে কোন নাগরের সাথে দেখা করতে যায়? কোথায় আর যাবো মামি, কলেজে কিছু কাগজপত্র উঠাতে গিয়েছিলাম। বর্তমানে এখন কোনো নাগর জোগাড় করতে পারিনি। একটা ছিল, আপনার ভাগ্নি সেটাকে নিয়ে গেছে। আবার জোগাড় করলে বলবো, তখন না হয় আপনার মেয়ের জন্য নিয়ে যাবেন। দেখলি কেমন চটাং চটাং করে কথা বলে? বাদ দাও ভাবি, এই শয়তানকে কিছু বলো না। আগে বিয়েটা হয়ে নেক, তারপর গলায় পাড়া দিয়ে রক্তভূমি বের করব, দেখে নিও। দুজনকে হলুদে বসানো হলো। পাড়ার সবাই আসলো হলুদ দিতে। হ্যাঁ রে জাহানারা, তোর পোলায় নামগো সাবার লগে প্রেম করতো, এখন দেখি ওর ছোট বোনের লগে বিয়ে করতেছে। কাহিনী কি কত? আমাকে সাবা তো ওই নীলার থেকে সুন্দর আসিল। খালা, এই যুগে অমন 2-4টা প্রেম ব্যাপার না। আমি নীলাকে পছন্দ করি বলে ছেলে বিয়ে করতে রাজি হয়েছে। কি বলতো, ছেলে আমার কথার বাইরে যায় না। আর ফতুরানির ছেলে একেবারে মাম্মাজ বয়, মাকে না বলে বউয়ের কাছেও যাবে না। দেখো দেখো ওদের কত সুন্দর মানিয়েছে, একেবারে বানরের গলায় মুক্তার মালা। সাবা, তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো না। কাল তোমাকে বোঝাবো আমি কি জিনিস। কাল আমিও আপনাকে বোঝাবো আমি কি চিজ। কালকের পর সারা জীবন, মানে যতদিন বাঁচবেন আমার কথা স্মরণ করে যাবেন। কালকের পরে চাইলেও নিজেদের মা ছেলের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ,
এটাই তো বলবে, তোমার মতো ফকিরনিকে ছেড়ে আমার ছেলে এতদিন একটা কাজের কাজ করেছে। কালকে দেখা যাবে কে ফকিরনি। যাই হোক, মাম্মাস বয়কে হলুদ দিয়ে আসি। যাই। স্টেজে উঠে হলুদ দিয়ে দিলাম। দুজনে অবাক হয়ে আমাকে দেখছে। কিরে, তোর বরের নজর ভালো করতে বল। তুই আমার ছোট, তাও তোর বর কেমন ছেঁচড়াদের মতো তাকিয়ে আছে। হ্যাঁ আল্লাহ, ছেঁচড়ার নজরে আমার মুখে আবার পিম্পল না উঠে। যাই, একটু বড়া পানি দিয়ে মুখটা ধুয়ে আসি। ওই সাবা, ওদের হলুদের থেকে হলুদ দে, তাহলে তোরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তোর বাপ কেন যে বড় মাইয়ার একা ছোট মাইয়াটারে বিয়ে দিতেছে বুঝি না বাপু। না গো নানি, এই হলুদ দিলে আমি চরিত্রহীনা হয়ে যাব। তখন দেখা যাবে আরেকজনের জিনিস পছন্দ হয়ে যাবে। আর বিয়ের কথা বলছো, কালকের পরে তোমার নাতনিকে তাদের ছেলের বউ করতে ছেলের মায়ের সাথে 14 গোষ্ঠী সব এসে বাড়িতে বসে থাকবে। এই রাজ্যের রাজকন্যা বলে কথা। নাজমুল, সাবার কথা শুনছো কি বলল? হ্যাঁ শুনেছি। ওর এখন মাথা নষ্ট, কারণ ভালোবাসার মানুষটি কালকের পরে অন্য কারো হয়ে যাবে। তাই শোনো, ও যাই বলুক, ওকে কিছু বলো না। বিয়েতে এমন সব লোকেরা আসবে, তাদের সামনে আমাদের উদ্দেশ্যের কথা ভুলেও যেন প্রকাশ না হয়। একবার বিয়েটা হয়ে গেলে ওকে শিক্ষা দেব। বিয়ে পড়ানো হবে, তাই বর কনেকে একসাথে বসানো হলো। জাহানারা বেগম ঘুরে ঘুরে আয়োজন দেখছে। অনেক জমজমাট আয়োজন করেছে। বিয়ে আয়োজন পছন্দ হয়েছে? হ্যাঁ বিয়ে সাহেব, সব ঠিক আছে, চলেন এবার বিয়ে পড়ানো হবে। কাজী সাহেব বিয়ের জন্য কত টাকা ধরবে তাই জিজ্ঞাসা করল জাহানারা বেগম। 5 লক্ষ টাকা দিতে বললেন। আরে নীলা, তোর কপাল খারাপ দেখা যায়। জামিলের সাথে যখন প্রেম করতাম, ওর মা আর ও তো আমার কাবিনে 20 লক্ষ দিতে চেয়েছিল। এতে অবশ্যই ওনাদের দোষ নেই। আমি হলাম সুন্দরী, আর তুই তো দেখতে পেঁচার মতো, তাই তো এত অল্প টাকা কাবিন। ইস, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। আরে মেয়ে, তোমার নাম কি? আর জামিলের সাথে তোমার প্রেম ছিল মানে? তাহলে তোমার বোনের সাথে বিয়ে হচ্ছে কেন? ও আন্টি, আমি হলাম সাবা, বুঝলেন? চলেন, এই ফালতু বিয়ে দেখে লাভ নেই। খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নিই, পরে হয়তো খাবার খেতে মনে চাইবে না। চলেন, খেতে খেতে আমার ব্যর্থ প্রেমের কাহিনী শোনাবো। ওদের যাওয়ার দিকে জাহানারা বেগম তাকিয়ে কাজীকে আদেশ দিলেন কাবিনে 30 লক্ষ টাকা দিতে। বিয়ে পড়ানো শেষ হলে নীলা খুশিতে ফেটে ওঠে। ইস সাবারে, জানি তোর কষ্ট হচ্ছে। তোর এত সাধারণ মানুষটি আজ থেকে আমার হলো। একটু পরে উকিল সাহেব ও আরও কয়েকজন মানুষ এগিয়ে আসলো। মিস্টার নাজমুল, আপনার নামে কাল কোর্ট থেকে নোটিশ এসেছিল, তারপরেও আপনি এই বাড়ি খালি করেননি। তাই মিস সিদ্রাতুল সাবা আপনাকে আজ এই মুহূর্তে এই বাড়ি খালি করতে বলেছে। কি? ইস, উকিলবাবু ওনাকে বুঝিয়ে বলেন, আমি আরও একটু পায়েস নিয়ে আসি। আমার টাকা ওরা এইভাবে খরচ করে, একটু দয়ামায়া লাগে না? সবাই সাবার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এই সাবাকে আজ সবাই প্রথমবার দেখছে। কি বলছেন উকিল সাহেব? এই জমি জায়গার মালিক তো আমি, তাহলে আমি কেন বাড়ি থেকে বেরিয়ে যাব? না নাজমুল সাহেব, এই সমস্ত সম্পত্তির মালিক মিস সিদ্রাতুল সাবার, আর ওনার বয়স 18+। তাই উনি এখন ওনার সব কিছু বুঝে নিয়েছেন, আর আপনাদেরকে তার বাড়ি থেকে বের করে দিতে বলেছেন। জাহানারা বেগম এগিয়ে আসলেন। কি বলেন উকিল সাহেব, এই সব কিছুর মালিক কে? কেন, আপনি শুনতে পাননি? আমি এই মাত্রই তো বললাম, এই সব কিছুর মালিক সাবা। ওনার বাবা তো নামমাত্র মালিক ছিলেন। সাবার 18 বছর না হওয়া পর্যন্ত উনি শুধু দেখাশোনা করতেন। খালা শোনো, সবার খাওয়ার আগে আমার জন্য 1 পাতিল পায়েস নিয়ে রেখো। বলা তো চায় না, মজা পেয়ে বেশি করে খেয়ে ফেলবে। সাবা, এসবের মানে কি? আর আমরা বাড়ি থেকে বের হয়ে যাব কেন? ও মিস্টার নাজমুল, আপনার তো কমপ্লেন মেমোরি চার্জার খাওয়া উচিত ছিল। এখন যখন খান নাই, কি আর করার। আমি বলে দিই, আমি এই সব সম্পদের মালিক হয়ে গেছি, তাই আপনাদের চেহারা আর দেখতে চাই না আমি। রাবু বলল, সাবা, নাজমুল তোমার বাবা হয়, তার সাথে এমন আচরণ করতে পারো না। এত বছর কার কাছে থেকেছ, আজ কয়েক কাঠা জায়গা পেয়ে বাবাকে ভুলে গেছ? এতদিন বেইমানকে পেরেছি আমরা। ও, আমি তো জানতাম না মিস্টার নাজমুল আমার বাবা। তা বাবা হওয়ার কি ফরজ আদায় করেছেন শুনি? ছোট থেকে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি। আপনাদের বাচ্চাদের জন্য নিত্যদিনের মজার মজার খাবার, দামি খেলনা, ব্যাগ ভর্তি জামা কাপড় ঘরে আসতো। আমার জন্য হাতে করে কি এনেছেন? আপনার মেয়ের পুরনো জামা আর বাসির তরকারি দিয়ে ভাত খেয়েছি। বছরে একবার মাংস দিয়ে ভাত দিত আপনার বউ, অথচ আমার নানার রেখে যাওয়া টাকা আয়েশ করে খেয়েছেন। তাই এবার আমি সব বুঝে নিয়েছি, এখন থেকে আমি আপনাদের সাথে থাকছি না। জাহানারা বলল, সাবা যদি এই সব কিছুর মালিক হয়, তাহলে সেই দিন কেন বললেন আপনারা সাবার বিয়ের পর কোনো কিছু দেবেন না? তাহলে আপনারা আসলে ফকিরনি, তাদের কিছুই নেই। এই সব কিছু আমার। এইবার এখান থেকে যান। ও যাওয়ার আগে খাবারগুলো খেয়ে যাবেন। আপনার ছেলের জন্য আপনার বিয়ায় একটা আস্ত খাসি ভেজেছে, জামাই বলে কথা। এবার খেয়ে এই ফকিরনিকে নিয়ে বিদায় হন। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? নীলার তো কিছুই নেই। সাবা এই সব কিছুর মালিক। এতদিন জানতাম এই মেয়ে ফকির, এখন আমাদের কি হবে? কি আর হবে? আমাকে বলেছিলেন না আপনার ছেলে আমাকে বিয়ে করলে সারা জীবন বোঝা বয়ে বেরোতে হবে? এখন সে বোঝা বওয়ার ব্যবস্থা করে দিলাম আপনার পেয়ারি বৌমা রূপী নীলার মাঝে।
এত টাকা কাবিন দিয়েছেন যে চাইলেও ছাড়তে পারবেন না। আমি বলেছিলাম না কাল আমি বোঝাবো আমি কি চিজ। দেখি আজ আপনি কি করতে পারেন আমাকে। অন্যায়ভাবে আমাকে যে টোকা দিবে তাকে আমি থাপ্পড় দিয়ে গালে ছাপ বসিয়ে দিব। তাই আপনারা যা করেছেন তার শাস্তিস্বরূপ আজ তো নীলাকে উপহার দিলাম। এবার বুঝবেন কত ধানে কত চাল। উকিলবাবু আধ ঘন্টার মধ্যে যদি এই সব আবর্জনা পরিষ্কার না হয় তাহলে অন্য ব্যবস্থা করবেন। মিস্টার নাজমুল, এদিকে আসেন, কথা আছে। শোনেন, যদি প্রমাণ পাই আমার মা ও নানাকে আপনি মেরেছেন তাহলে আপনাদের স্বামী স্ত্রীকে মাটিতে মিশিয়ে ফেলব। তুমি আমাদের এখানে রাখো কিছুদিন, পরে একটা ব্যবস্থা করে চলে যাব। না না, তা তো হবে না। আপনাকে আমি চিনি। হাজার শয়তান মরে আপনার মতো একটা ইবলিস শয়তান জন্ম নিয়েছে। যেহেতু আপনার শয়তানি রক্ত আমার শরীরে রয়েছে তাই বুঝতে পারছি। আপাতত ছেড়ে দিচ্ছি, আমি আবার আসবো আপনার জীবনে। এখন কিছুদিন পাওনাদারদের দৌড়ানি খান। আমি বসে বসে দেখি। আমি যে আপনার সন্তান ছিলাম তারপরেও আমার শরীরের আঘাত করতে আপনার এতটুকু হাত কাঁপেনি, জালিম কোথাকার। আরও একটা রহস্য উন্মোচন করি। আমার মাকে ধোকা দিয়ে ওই মহিলাকে বিয়ে করেছিলেন না? সেই মহিলা আপনার পিঠ পিছে আপনার বন্ধু তারেকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। এবার বুঝবেন শয়তান যখন ধোকা খায় তার কেমন লাগে। রাবু, সাবা এগুলো কি বলল? বিশ্বাস করো, এসব মিথ্যা কথা। আমি এমনটা করতে পারি বলো? তাই তাহলে এই ভিডিও ও ছবিগুলো দেখেন। নিলয়, এদিকে আয় তো, তোকেও একটা কথা বলি শোন। আমি সবসময় ভাবতাম এত শয়তানদের ঘরে এমন একটা ফেরেশতা কি করে হলো। পরে দেখি মিসেস রাবু বেগম তার শয়তানি বুদ্ধিতে তোকেও ছাড় দেয়নি। যে হাসপাতালে রাবু বেগমের সন্তান জন্ম দেয় সেই হাসপাতালে তোর মা তারা বেগম তোকেও জন্ম দেয়। রাবু বেগম মৃত পুত্র সন্তান জন্ম দেয় আর ডাক্তার বলে আর কোনোদিন সে মা হতে পারবে না। তাই তো তার প্রেমিকের সাথে মিলে তোকে পাল্টে ফেলে। জানি এই কথা শোনার পর তাদের সাথে থাকতে চাইবি না। তাই তো তোর মায়ের সাথে কথা বলেছি, সে তোকে নিতে আসবে। তোর বাবার অবস্থা বেশি ভালো না, মরার আগে তোকে ফিরে পাবে এটাই অনেক। ওনারা জানতেন ওনাদের বাচ্চা জীবিত ছিল, তাই তো অনেক চেষ্টা করেও তোকে ফিরে পায়নি। রাবু, সাবা এসব কি বলছে? নিলয় আমার সন্তান না? আপনার স্ত্রী তার প্রেমিকের বুকে শুয়ে শুয়ে এসব কথা বলেছে বসে বসে দেখেন। আয় নিলয়, তোকে আরও কিছু বলার আছে। আপু, আমি অনেক খুশি এরা আমার মা বাবা না জেনে। শোন, তোর আরও একটা বোন আছে, তাদের নিয়ে তুই এ বাড়িতে খালার সাথে থাকবি। তোর বাবা মা কাল এখানে আসছে। নাজমুল সাহেব মাথায় হাত দিয়ে বসে আছে। একদিকে স্ত্রীর পরকীয়া, অন্যদিকে যে ছেলে আশা করেছিল সে ছেলেও তার না। রাবু, তুমি এত বড় প্রতারণা কেমনে করে করতে পারলে আমার সাথে? তোমার জন্য কি না করেছি সে তুমি তারকের সাথে মিলে। উফ, একে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। শোনো নাজমুল, বেশি বাড়াবাড়ি করলে সাবাকে বলে দিব তুমি কি করেছিলে ওর মা আর নানার সাথে। চুপ, আর একটা কথা বলবি না। সানজিদার সাথে যা করেছি তোর সাথে করতে ভুলবো না। আমাকে তুমি এত বোকা ভেবো না। আমি সব প্রমাণ এমনভাবে রেখেছি যে আমার কিছু হয়ে গেলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে। তখন জেলখানাতে বসে বসে এই সম্পদের হিসাব নিকাশ করো। পুলিশ বলল, নাজমুল সাহেব আপনারা বের হন তাড়াতাড়ি, না হলে ধাক্কা দিয়ে বের করব। আসছি, যান। এবার নিয়ে ওনারা বের হয়ে দেখে সাবা বসে বসে আবারও পায়েস খাচ্ছে। কত খেতে পারে মেয়েটা আল্লাহ জানে। এই বুড়ি, নজর দিও না, খাচ্ছি তো আমার টাকায়। তোমার ভাই বোনের মতো না, অন্যের খাবার খায় আবার ব্যাগ ভরে নিয়ে যায়। তাড়াতাড়ি বাইরে বের হও। তোমার বেয়ান তোমাদের আদরের মেয়েকে নিতে চাইছে না। তোমার বেয়ান সাহেবা একেবারে তোমাদের মতোই লোভী। শোনো, তোমাদের একটা ভালো বুদ্ধি দেই। যদি তোমাদের মেয়েকে তার শাশুড়ি নিতে না চায় তখন বলবে তাহলে কাবিনে 30 লক্ষ টাকা দিতে। এতেই জাহানারা বেগম কেন তার 14 গোষ্ঠী নিতে বাধ্য। দাদাভাই, আজকেও মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই না? আচ্ছা, তুমি তো তার বোনের ছেলে, তারপরে তোমাকে দেখতে পারে না কেন? থাক না ছুটকি, আয় এদিকে। তোর জন্য তোর পছন্দের এই কসমেটিক্স এনেছি। কথা ঘুরাচ্ছ তাই না? কেন যাও তার কাছে? আমি আছি তো, তোমার যা লাগে আমাকে বলবে। ধন্যবাদ দাদাভাই। জানো, 3 দিন গিয়েও পাইনি। ওদের কসমেটিক্সগুলো খুব ভালো। আদিয়ান আহমেদ, আপন মা আফিয়া খানম, বাবা শাফিন আহমেদ, সৎমা আদিবা খানম, মেয়ে অদ্রি ও ছেলে আদিব। শাফিন আহমেদের 2 ভাই, সামিন আহমেদ, স্ত্রী রুমানা, ছেলে আভিয়ান ও মেয়ে রুমকি। আমি তাহলে যাই দাদাভাই। যা। কেন, আমাকে একটু বুকে টেনে নিলে না খালামণি? আমি তো তোমার বড় বোন আফিয়ার কলিজার টুকরা ছিলাম। আমার একটা ভালোবাসার মানুষ দরকার যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, তার সাথে আমি আমার ভালোবাসার ঘর বাঁধব। শোনেন জাহানারা আপা, এখন যদি আমার মেয়েকে নিয়ে আপনি আপনার বাড়িতে না যান তাহলে ওকে ওর কাবিনের সমস্ত টাকা পরিশোধ করেন। জামিল শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কি থেকে কি হয়ে গেল। আজ মায়ের কথা শুনে অনেক বড় ভুল করেছে। কেন নিজের ভালোবাসাটাকে জোর করে আদায় করল না? হ্যাঁ, সেও তো তার মায়ের কথা মতো লোভে পড়ে নীলাকে বিয়ে করতে রাজি হয়েছে। সাবাকে কষ্ট দেওয়ার জন্য তার মা যা যা করতে বলেছে সে তাই করেছে। মা দেখো তো, আমাদের লোভে আজ আমরা শেষ। তোমাকে কত করে বোঝালাম, তুমি শুনলে না। শেষে মরার ভয় দেখিয়ে নীলাকে বিয়ে করতে বাধ্য করলে। এখন বউ রেখে যেতে বলো কেন? নিয়ে চলো,
আমি গেলাম তোমার অতি সাধনার পুত্রবধূকে নিয়ে আসো। সবাই জামিলের চলে যাওয়া দেখল। জাহানারা বেগমও নীলাকে নিয়ে বাড়ি এলো। বিনা বরণেই নীলাকে ঘরে তোলা হলো। রাতে জামিলের ঘরে একা নীলার রাত কাটল। কি ভাবলাম আর কি হলো, এত এত অপমান আর সহ্য হয় না। সাবারে আগে যদি বুঝতে পারতাম তুই এত চালাক, তাহলে তোর সাথে মিলেমিশে থাকতাম। এই যে নবাবের বেটি, ওঠেন, এটা আপনার বাপের বাড়ি না যে শুয়ে শুয়ে খাবেন। সকালের নাস্তা কে বানাবে, তোমার মা? আন্টি, আমি তো কখনো রান্না করি নাই, তাই জানি না রান্নাবান্না কি করে করতে হয়। হ্যাঁ আল্লাহ, এখন আমি রান্না করে খাওয়াবো তোমাকে? তোমার মাকে খবর দাও, এসে তোমাকে রান্না শেখাবে। যত সব ঠং, সারাদিন শরীরে হাওয়া লাগিয়ে ছেলেদের সামনে রংঢং করতে লজ্জা করে না? এইদিকে সাবা যখনই আসতো আমাকে পাকের ঘরে ঢুকতে দিত না। আমি হীরাকে ফেলে কাজকে বুকে জড়িয়েছি। রক্তাক্ত তো হবই, আমার সাথে সাথে ছেলেটাও কষ্ট পাচ্ছে। ওর মায়ের কথায় আমি গলে গিয়ে নিজের পায়ে কুড়াল মারলাম। আরও কতক্ষণ বকাবকি করে নিজের খাবার নিজে রান্না করে খেয়ে ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে। নাজবুল ছোট একটা রুমের বাসা নিল। এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলে ঘরের দরজা খোলা আছে, যেতে পারো। হাতে একটা টাকাও নাই, আবার বড় বাসা খুঁজে যাও তোমার প্রেমিকের কাছে, সে তোমাকে রাজমহলে নিয়ে রাখবে। মোবাইল বাজলে হাতে নিয়ে দেখে তারেক কল করেছে। দেখো, ওর নাম নিতে না নিতেই আমাকে কল করলো। নিশ্চয় শুনেছে আমাদের বিপদের কথা, তাই তো সাহায্য করার জন্য কল দিয়েছে। হ্যালো তারেক, ওই বদমহিলা তোকে না করেছিলাম না, তোর আর আমার কথা যেন আমার বউ না জানে। তোর কারণে যদি আমার সংসার ভাঙে না, তাহলে তোকে জীবন্ত কবর দিব, দেখিস। আরে তারেক তুমি, যা, লাইনটা কেটে দিল। আমি তো ওর বউকে কিছু বলিনি, তাহলে বলল কে? আবারও মোবাইলে কল হলো, দেখে নীলা। মা, আস্তে, এত জোরে কেউ চিল্লায়, কানটা গেল। মা, মাগো, আমি এখনো কিছুই খাইনি, রান্না করতে পারি না বলে আমাকে খাবার দেয়নি। কি এত সাহস? আমি এক্ষুনি আসছি, তুই বাইরে থেকে এনে খা। নাজমুল, আমি নীলার শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? নীলা রান্না করেনি বলে ওকে খেতে দেয়নি। রাবুর চলে যাওয়া দেখলো, কিছু বলল না। 1 ঘন্টা পরে নীলার শ্বশুর বাড়ি এসে হাজির। বেয়াই, বেয়াই কোথায়? আপনি, আপনার এত বড় সাহস, আমার মেয়েকে না খাইয়ে রেখেছেন? গলা নামিয়ে কথা বলেন। আপনার মেয়ে কোনো রাজকন্যা না যে তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। মা ও মেয়ে শিখেছেন কিভাবে ছেলেদের সাথে ভাব জমানো যায়। নিজের চরিত্র ঠিক ছিল না, তেমনি মেয়েও হয়েছে তার মতো। এই মহিলা, মুখ নামিয়ে কথা বলেন। কেন মুখ নামিয়ে কথা বলবো কেন? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমাকে ধমকায়। খুব না টাকার অহংকার করেছিল, আজ কোথায় গেল সেই টাকা? আমাদের থেকেও ফকির এখন। সারা জীবন অন্যকে কাজের মেয়ে করে রেখেছিলেন, এখন দেখেন কাজের মেয়ে হয়ে আপনার মেয়ে কিভাবে থাকে আমার বাড়িতে। মেয়ের প্রতি বেশি দরদ থাকলে নিয়ে যেতে পারেন। যত সব ফকির মিসকিন আমার বাড়িতে আসে, বলে মুখ বাঁকিয়ে চলে গেল। শর্নিলা, একটু মানিয়ে নে, সময়টা খুব খারাপ এখন, তাই ওই মহিলা যা বলে তাই কর। সাবা হারামজাদি আমার পথে বসিয়েছে, এত সহজে আমরা ওকে ছাড় দেব না। আচ্ছা মা, আমাকে তাহলে তুমি কিছু সহজ সহজ রান্না শিখিয়ে দাও। আয় তন্নি, কাল আমরা ঢাকা যাচ্ছি। হ্যাঁ শোন সাবা, ঢাকা শাহবাগে আমাদের একটা ফ্ল্যাট বাসা আছে, আমরা ওইখানে থাকব। আমি কিন্তু বাসা ভাড়া ছাড়া থাকতে পারবো না। এ আসছে ভাড়া আলি, তোকে ভাড়া দিতে হবে না, শুধু আমাকে মজার মজার খাবার রান্না করে খাওয়াতে হবে। যা পেটুক, তুই এত খাস তারপরে মোটা হস না। তার বলতে আমি নিজেও বুঝি না। যথাসময়ে সাবা ও তন্নি ঢাকায় চলে আসলো। ওদের সাথে আজিজুল হক ও তাইবা বেগম আসছেন। তারা 1 সপ্তাহ থাকবেন। আরে আজিজুল, কবে আসলে? আসসালামু আলাইকুম শাফিন ভাই। এই তো মেয়েকে এখানে রেখে গেলাম, সাথে ওর বান্ধবী সাবাও আছে। ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাই নাকি? তাদের দুজনের বিষয় কি বোটানি? ভালো, আমার বড় ছেলে ওইখানে আজ 1 মাস হলো গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছে। তাহলে তো ভালোই, ওদের জন্য বাইরে টিচার খুঁজব না। আপনার ছেলেকে বলবেন ওদেরকে যেন একটু দেখিয়ে দেয়। আচ্ছা বলবো, তাহলে আজ সন্ধ্যায় আমার বাসায় চা খেতে আসবেন, ছেলেকে সাথে নিয়ে। আসবো। তন্নি, সাবা শোনো, তোমাদের আর বাইরে যেতে হবে না। এখানে এক বড় ভাই আছে, তার ছেলে তোমার ভার্সিটিতে গেস্ট লেকচারার, তাই তাকে পড়াতে বলেছি। আজ সন্ধ্যায় তারা আসবে। ওকে বাবা। সন্ধ্যায় শাফিন আহমেদ ও তার ছেলে আসলো। গ্রামের বাড়ি থেকে আনা বিভিন্ন ধরনের পিঠা দিয়ে পরিবেশন করলো। তাদের আসার একটু পরে অদ্রি, রুমকি 2 বোন আসলো পরিচিত হতে। বাবা রাগ করো না, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে পরিচিত হতে এসেছি। আরে আসো, আমাদেরও ভালো লাগবে তোমাদের সাথে পরিচিত হয়ে। সবাই সবার সাথে পরিচয় হওয়ার পরে জানতে পারল রুমকি সাবাদের সাথে পড়ে। আদিব মাস্টার্স করছে। আভিয়ান বাবার ব্যবসার সাথে জড়িত। কাল থেকে পড়াবে বলে সবাই চলে আসলো। ভার্সিটি থেকে এসে দুজনে রেস্ট নিয়ে সন্ধ্যা নাস্তা করলো। স্যার আসলে টেবিলে পড়তে বসলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আদিয়ান, তোমাদের নামটা আরেকবার বলো। আমি সিদ্রাতুল সাবা। আমি তন্নি আজিজুল। আসো পড়াগুলো দেখিয়ে দিই। ভার্সিটিতে 3 দিন পরে বড় আপু ও ভাইয়াদের র্যাগিংয়ে পড়তে হয়। এই যে বাচ্চারা, এদিকে আসো, ফ্রেশার তাই না? তন্নি মাথা নাড়িয়ে জবাব দেয়। একটা ছেলে বসে বসে সিগারেট খাচ্ছে।
বেবিরা এখানে আসো, তোমাদেরকে আমি ধরব। সাবা এগিয়ে গিয়ে বলেন, আব্বা কি বলবেন বলেন। হাতে বেশি সময় নেই, রফিক স্যার ক্লাসে যাবে তো, সময় মতো না গেলে ক্লাসে ঢুকতে দেবে না। এই মেয়ে, আমি তোমার আব্বা হলাম কবে থেকে? এখন থেকে, কারণ আপনি তো বেবি ডাকলেন। বেবি মানে বাচ্চা, তাহলে হলেন না আমার আব্বা? এই সাজিদ, এই মেয়ের মুখ বেশি চলে, তারা আজ ওকে শিক্ষা দিচ্ছি। যাও, সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে কয়েকটা ছেলে বসে আছে, তাদেরকে গিয়ে বলবে ওরা সাইমনকে দেখালে তাকে প্রপোজ করবে। যাও, ততক্ষণ তোমার বান্ধবী আমাদের সাথে থাকবে। তুমি কাজটা করতে না পারলে তোমার বান্ধবী আমাকে জড়িয়ে ধরবে। তন্নি পারলে কেঁদে দেয় এমন অবস্থা। এক্সকিউজ মি, ইয়েস। এখানে সাইমনকে, পাশের জন সাইমনকে দেখালো। সবাই তাকিয়ে আছে, সাইমনও তাকিয়ে আছে দেখার জন্য। ও সবার দিকে তাকিয়ে সাইমনকে বলল, আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনছি। উপরে আল্লাহকে সাক্ষী রেখে পুরো ক্যাম্পাসের ছেলে মেয়েদের সামনে আপনাকে আমি আমার ভাই হিসেবে গ্রহণ করলাম। সবার কথা শুনে সাবার মুখ আপনা আপনি হা হয়ে গেল। সুহাস বলল, এই মেয়ে ফুল নিয়ে এসেছ প্রেম নিবেদন না করে ভাই বানাতে? হ্যাঁ, কারণ আমি বিবাহিত, তাই। সাইয়া থাকতে তো আর অন্য কিছু বানাতে পারি না, পরে জামাই জানলে সমস্যা হবে, তাই ভাইয়া বানালাম। দেখো, আমাদের দিকে তাকিয়ে দেখলে মনে হবে মেলায় হারিয়ে যাওয়া ভাই বোন আমরা। এই ভাইয়ের বন্ধুরা, সরো, ভাইয়ার সাথে কথা আছে। ভাইয়া দেখো, তোমার বোন এই ভার্সিটিতে পড়ে, তাই ওকে দেখে শুনে রাখার দায়িত্ব তোমার। ওই ছেলেগুলো আমার বান্ধবীকে ধরে রেখেছে। সাইমন তাকিয়ে দেখলেও ছেলে মেয়েরা দৌড়ে পালিয়ে গেল। যাও, তোমার বান্ধবীকে ছেড়ে দিয়েছে। ওকে ভাইয়া, আজ আসি, আসসালামু আলাইকুম। এদের এই কাহিনী আদিয়ান দেখল আর হাসল। মেয়েটার বুদ্ধি আছে। সাইমন, মেয়েটার সাহস দেখেছিস? দেখলাম। এই পর্যন্ত যত মেয়ে এসেছে সবাই প্রেম করতে চাইছে, আজ প্রথম কেউ আমার বোন হওয়ার জন্য প্রপোজ করল। শোন, এখানে আমার বোনের যেন কষ্ট না হয়, দেখে রাখবি। আর ওই ছেলে মেয়েদের ধরে আনবি, ওদের র্যাগিং করা হচ্ছিল। ওদের র্যাগিং করা বের করছি আমি। এভাবে 1 মাস চলে গেল। দুইজনই সময় পেলে অদ্রিদের এখানে চলে আসে সময় কাটাতে। যে কোনো দরকারে আদিয়ান আসে অদ্রির কাছে। রাস্তায় আদিবা খানমের সাথে দেখা হয়। তুমি আবার এসেছো আমার সামনে? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? তোমার চেহারা দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। তোমাকে কতবার বলেছে আমাদের বাসায় আসবে না? খালামণি, আমি অদ্রির সাথে কথা বলতে এসেছি। তোমার বিষাক্ত ছোঁয়া আমার বাচ্চাদের দিতে না করেছিলাম আদিয়ান। যাও, এখনই এখান থেকে চলে যাও। আদিয়ানের চোখের পানি টলমল করছে, সে আর দাঁড়ালো না, তাড়াতাড়ি চলে গেল। সাবার খুব খারাপ লাগলো। অদ্রি, সাবা ও তন্নি একসাথে দেখল আদিবা খানম আদিয়ানের সাথে কি ব্যবহার করছে। আচ্ছা অদ্রি, কিছু মনে করো না, তোমার মা আদিয়ান স্যারকে কেন এত অপমান করে? দাদাভাইকে জন্ম দিতে গিয়ে নাকি বড় খালা মানে বড় মা মারা যায়, পরে দাদাভাইয়ের জন্য নাকি মাকে বিয়ে করে। দাদাভাইয়ের 2 বছরের পরে আদিব ভাই নাকি মার পেটে আসে। তখন আমার দাদু নাকি মাকে অনেক বকেছে, কেন সে এত তাড়াতাড়ি বাচ্চা নিল। সেই থেকে মা দাদুভাইকে দেখতে পারে না। তারপর থেকে দাদাভাই দাদুর কাছ থেকে বড় হয়েছে। দাদু সবসময় বলতো, তোর মায়ের হলো হাতির মতো, খাওয়ার দাঁত একটা আর দেখার দাঁত আরেকটা। 4 বছর হলো দাদাভাই ছাদের ওই ফ্ল্যাটে থাকে। ওইখানে তার খাবার দিয়ে আসে ছোট কাকি। আমরা সবাই খুব ভালোবাসি দাদাভাইকে, শুধু মা ছাড়া। মা সবসময় এমন করে দেখে দাদাভাই খুব কম আসে। এখন আসছে, তার মানে আমার জন্য কিছু এনেছে, আর মাকে একটু দেখতে আসে। সে মনে করে মায়ের বোন আর মা একই। ওরা চলে এলো নিজেদের ফ্ল্যাটে। সাবার কিছুতেই শান্তি লাগছে না, তাই সে গেল ছাদের ওই ফ্ল্যাটে। আদিয়ান পানির ট্যাঙ্কির উপরে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সাবা উঠে আদিয়ানের পাশে বসে। আমার কোনো সান্ত্বনার দরকার নেই, তাই চলে যাও নিজের ঘরে, কেউ দেখলে খারাপ ভাববে। আপনি এখানে কেন বসে আছেন? এমনি। জানেন, আমার মনটা আজ খুব খারাপ। আপনার খালার ব্যবহার দেখে আমার নিজের দুঃখের কথা মনে হলো। তোমার আবার কিসের দুঃখ? আমরা মানুষের ওপরটা দেখলে তার ভেতরের দুঃখগুলো দেখতে পাই না। আমার জন্মের 1 মাস পরে বাবা তার দ্বিতীয় বউকে নিয়ে আসে। সেও প্রেগনেন্ট থাকে। তার কিছুদিন পরে মা মারা যায়। খাদিজা খালার কাছে বড় হই। নিজের বাবার কাছে থেকেও আমি হয়ে যাই তাদের বাড়ির কাজের মেয়ে। কখনো কোনোদিন ভালো খাবার, ভালো জামা পাইনি। ঈদের মতো সুন্দর দিনেও পরতে হতো তার মেয়ের পুরনো কাপড়। কোরবানির ঈদ ছাড়া কখনো মাংস খেতে পারতাম না। আজিজুল কাকা আমাকে ওই পরিবেশ থেকে এনে বাঁচিয়েছে। আমার থেকে আপনার লাইফ বেটার ছিল। কি দরকার অমন মানুষকে দেখার যে ভালোবাসার মানে বোঝে না? সবাইকে দেখিয়ে দেন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সাবার চোখে পানি দেখে আদিব কেমন যেন করল বুকের ভেতরে। কোনো কিছু না ভেবে সাবাকে জড়িয়ে ধরল। সাবার মনে হলো এই তো সেই বুক যেখানে মাথা রেখে সারা জীবন পার করা যাবে। কেঁদো না সাবা, তোমার চোখের পানি কেন যেন আমার সহ্য হচ্ছে না। আজ থেকে আমিও তোমার মতো হেসে খেলে বাঁচব। আমার সাথে থেকেও, আর কিচ্ছু চাই না। স্যার, ছাড়ুন, আমি বাসায় যাব। অনেকক্ষণ হলো এসেছি। এতক্ষণ পরে আদিবের হাসি এলো। সরি বাবা, আমি আসলে ইটস ওকে, আমিও তো একই ভুল করেছি। আসি, ভালো থাকবেন। সাবা আর না থেকে নিচে চলে এলো। জানো সাবা, হোক না ভুলে ধরা,
তারপরেও আমার এতটা শান্তি লেগেছে কেন? আমি কিছুতে এই শান্তির জায়গাটাকে হারাতে চাই না, মনে মনে বলে মুচকি মুচকি হাসছে। আকাশের দিকে তাকিয়ে, মা তোমার ছেলের মনের ভেতর কেমন জানি করছে, খুব তাড়াতাড়ি তোমার বৌমা হবে সাবারানি। এ আমি কি বললাম? মা, যদি তোমার পছন্দ হয় তাহলে ওকে আমার শূন্য হৃদয়ে পূর্ণতা দেব। ছাদ থেকে এসে যখনই মনে পড়ছে লজ্জা লাল হচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এই তোর কি হয়েছে বলতো? আমি অনেকক্ষণ ধরে দেখছি। আরে কিছু না, তুই ভুল দেখেছিস। আমি তো কি? তুই কি? আমার মনে হয় তোকে জিনে ধরেছে। কি যে আবল তাবল বলছিস? পরের দিন সন্ধ্যায় পড়তে বসে একই অবস্থা। এবার কিছুটা আদিয়ানের মধ্যে দেখা যাচ্ছে। মনে হয় কিছু হয়েছে, দুজন দুজনাকে দেখে কেমন লজ্জা পাচ্ছে, আবার হাসছেও। সাবার বাচ্চা সাবা, তোর পেট থেকে কিভাবে কথা বের করতে হয় আমি জানি, খালি স্যার জেনে নিক। ওই সত্যি করে বলতো, তোর আর আদি স্যারের মধ্যে কিছু হয়েছে তাই না? দুজনে দুজনে নতুন বৌজামার মতো লজ্জা পাচ্ছিস। আরে কিছু না, বল না সাবা, আমি তোকে চিনি, কিছু একটা হয়েছে। এই, কাল তুই ছাদে স্যারের সাথে কথা বলতে গিয়েছিলি, তখন কিছু হয়েছে তাই না? শুনে আবারও সাবা লজ্জা পেল। শোন না, কাউকে বলবি না, কাল সব তো শুনলি। শোন, আদি স্যার যদি তোকে চায় সে বলবে তার মনের কথা। সে আশায় থাকলাম। দেখি জনাব কতটা সময় নেয়। দুজনের মাঝে লুকোচুরি চলতে চলতে বছর পার হলো। সাবা, তোমার সাথে আমার কথা আছে, এখন না বললে হয়তো দেরি হয়ে যাবে। রাতে ছাদে এসে কথা বলবো। 9টার দিকে ছাদে গেলে বসতে বলে সে ঘরের ভিতরে গেল। আসলো একটা বেলি ফুলের গাছ নিয়ে। সাবা, আমাকে তুমি ভুল বুঝো না, যদিও জানি তুমি না করবে, তারপরেও নিজের মনের সান্ত্বনার জন্য বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর বিয়ে করতে চাই। এভাবে কেউ প্রস্তাব দেয়? আমি যেমন রসকসহীন, প্রস্তাবটাও তেমন রসকসহীন। একটু ভালো করে বললে ভেবে দেখব। আমি কখনো কাউকে আমার মনের কথা বলিনি, তাই বুঝতে পারছি না কিভাবে বলবো। হ্যাঁ, আমি তো 10-12টা প্রেম করেছি, তাই আমার অভিজ্ঞতা বেশি। প্লিজ রাগ করো না। কতক্ষণ চুপ করে থেকে বলে উঠল, সাবা, তুমি কি আমার অন্ধকার জীবনে এক টুকরো আলো হয়ে আসবে? তুমি কি আমার মন খারাপের দিনগুলোতে একটু হাসির কারণ হবে? তুমি কি আমার শূন্য বুকে মাথা রেখে পূর্ণ করবে? তুমি কি আমার সাথে একটা ভালোবাসার ঘর বাঁধবে? আমাদের ছোট একটা সুখের সংসার হবে, সেই সংসারে রানী হয়ে আমাকে শাসন করবে। ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। আমাকেও কি একটু ভালোবাসবে? এতটা আবেগ দিয়ে বলা কথা শুনে সাবার চোখের পানি ঠোঁটের আগায় হাসি ঝুলিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। কাল বাবার সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করছি। এত তাড়াতাড়ি কেন? জানি না, মনে হয় সময় থাকতে তোমাকে আপন না করলে হারিয়ে যাবে। আচ্ছা, আপনি আজিজুল কাকার সাথে কথা বলবেন? আচ্ছা। বাবা তোমার কাছে কিছু চাইবো, দিবে? বলো বাবা, কেন দেব না? বাবা, আমি সাবাকে বিয়ে করতে চাই। এই কয়েক মাসে আমি ওকে প্রচুর ভালোবেসে ফেলেছি, তাই চাইছি তুমি আজিজুল কাকার সাথে কথা বলে সব ঠিক করো। তোমার পছন্দ বলে কথা, তোমার সামিন কাকার সাথে বলে দেখি কি বলে। বাবা, বিয়েতে আমি কোনো অনুষ্ঠান করব না। আচ্ছা। আদিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। আদিবা, কেন এমন করলে আমার মা হারা ছেলেটার সাথে? তোমার কারণে ছেলেটা আমার বাড়ি ছাড়া। নিজেদের এত বড় ও সুন্দর বাড়ি থাকতে ছোট একটা ফ্ল্যাটে থাকে। আমার সাথে তো হেসে খেলে সংসার করছো, তাহলে আমার ছেলেটাকে কেন দেখতে পারো না? বাসায় এসে ছোট ভাই ও ভাইয়ের বউয়ের সাথে আলোচনা করে ঠিক করলো ছেলে যা চায় তাই করবে। ফোন করে আজিজুল হকের সাথে কথা বলে সব ঠিক করলো। ছেলের সাথে ও সাবার সাথে কথা বলে শুক্রবার বিয়ের দিন ঠিক করা হলো। তোমরা কি দেখে ওই চালচুলোহীন মেয়ের সাথে বিয়ে ঠিক করছো? আমি ওর বিয়ে আমার বান্ধবী আনুর মেয়ের সাথে দেব। ওকে ডাকো, ওর সাথে কথা বলবো। আদিয়ান এলো। শোনো আদিয়ান, ওইরকম একটা মেয়েকে বিয়ে করে জীবনে ঠকবে, তাই আমি ঠিক করেছি তোমার বিয়ে আমার বান্ধবীর মেয়ে অনন্যার সাথে দেব, আর আজ থেকে তুমি এ বাড়িতে থাকতে পারবে। সবাই অবাক হয়ে আদিবার কথা শুনল। আদিয়ান দাঁড়িয়ে জোরে জোরে হাততালি দিতে লাগলো। মিসেস আহমেদ, আপনার প্রশংসা না করে পারছি না। আমার জন্য আপনি ভাবলেন? ও মাই গড, কিভাবে আমার কথা ভাবতে পারলেন? আমার তো ভেবে ভেবে এখন মাথাটা ফেটে যাচ্ছে। যে মেয়ে এ পর্যন্ত 3বার অবৈধ বাচ্চা অ্যাবর্শন করিয়েছে, সে সুন্দরী মেয়েটাকে আমার জন্য চুজ করলেন। সত্যি আপনার প্রশংসার তারিফ করতে হয়। আর কি বললেন? আমাকে আপনি এই বাড়িতে থাকার অনুমতি দিবেন, তাই না? কেন, এই বাড়িটা কি আপনার বাপ বানিয়েছে নাকি আমার বাপ বানিয়েছে? এখন থেকে আমি এ বাড়িতে থাকবো, আর বিয়ে করে আমার মায়ের ঘরে আমার বউ নিয়ে উঠব। আমাকে আপনি দেখতে চান না, ঠিক আছে। আমি যতক্ষণ বাড়িতে থাকবো আপনি আপনার ঘরে থাকবেন, তাহলে আমার মুখ আপনাকে দেখতে হবে না। তোমার কত সাহস আমার সাথে এভাবে কথা বলো? কেন, কে আপনি? আর আপনাকে কেন বিয়ে করে আনা হয়েছিল এই আমার জন্য? অথচ কি করলেন? সবাইকে নরম মনের মানুষ পেয়ে দিনের পর দিন জুলুম করে গেলেন। খবরদার, আজকের পর থেকে আমার সাথে এইভাবে কথা বলবেন না, তাহলে খুব খারাপ হবে। যার জন্য এই পরিবারের বউ হয়ে এসেছেন তাকে চোখের বালি ভাবেন।
কই, বাবার সাথে তো ঠিকই হেসে খেলে সংসার করছেন। আমাকে দেখলে মাথা গরম হয়ে যায়। বাবা ভুল করেছে এত বছর আপনার সাথে থেকে। তার প্রথমে উচিত ছিল আপনার মতো একটা সাইকো মহিলাকে সবার আগে তার জীবন থেকে বের করে দেয়া। দাদির অগোচরে কম তো অত্যাচার করেননি, তারপরেও মায়ের বোন মনে করে কাউকে কিছু বলিনি। কি বলেন, আমার মাকে আপনি খুব ভালোবাসতেন তাই না? তাহলে আমি তো আমার মায়ের কার্বন কপি। তাহলে আমার প্রতি আপনার এতটা ঘৃণা কেন? লোক দেখানো ভালোবাসা দেখিয়েছেন, সত্যিকার অর্থে আমার মায়ের জন্য আপনার হৃদয়ে ভরা ছিল ঘৃণা। কাকি, মায়ের ঘরটা পরিষ্কার করে রেখো। বউ নিয়ে আমি আমার মায়ের ঘরে থাকব। ও মিসেস আহমেদ, যখন আপনি আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর জ্ঞান হারানোর আগের কথাগুলো আমি আজও ভুলিনি। কি বলেছিলেন মনে আছে না? না থাকলে মনে করে দিই। তোকে দেখলে আমার ঘৃণা লাগে, কারণ তোর এই চেহারাটা না পেলে হতো না। বাবা আমার, তুই আগে কেন বলিসনি তোর ওপর এতটা অত্যাচার হতো? আগে যদি বলতি তাহলে ওকে ওর আসল ঠিকানায় রেখে আসতাম। শুধু বলিনি আমার দুটো ছোট ভাই বোনের কথা চিন্তা করে। আজ এত বছর পরেও সে আমার সাথে এমনটা করবে ভাবিনি। তাকে জিজ্ঞাসা করো কেন আমার মাকে সে এতটা ঘৃণা করে। তোমরা সবাই ওর কথা বিশ্বাস করেছ, আমাকে না। ও এই বাড়িতে ঢোকার জন্য আমার নামে মিথ্যা বলেছে। এই বাড়িটা এর বাবার। আদিবাকে মিথ্যা বলে এখানে আসার তো দরকার নেই। আদি ঠিক বলেছে, যতক্ষণ আদি বাসায় থাকবে তুমি তোমার রুমে থাকবে। আদি কবে থেকে এত সাহস দেখানো শুরু করলো বুঝলাম না। এতদিন আমাকে ভয় পেত, এখন মুখে মুখে তর্ক করে। সব হয়েছে ওই ভিখারি মেয়ের জন্য। ওকেও এমন শায়েস্তা করব জীবনে ও এই বাড়িতে উঠতে চাইবে না। এই রাজ্যের একমাত্র রানী আমি আর আমার সন্তানেরা। আফিয়ারে, অনেক কষ্টে তোকে সরিয়ে এই জায়গায় এসেছি। এত সহজে তোর ছেলেকে জিততে দেব না। সাবারানি, একবার শুধু আসো, তোমাকেও তোমার শাশুড়ির মতো করে ছাড়ব। তন্নি, অজ্জি, রুমকির অনুরোধে ঘরের মধ্যে তাদের হলুদের অনুষ্ঠান শুরু হলো। আভিয়ান ভাই ও হবু ভাবিকে হলুদ দিয়ে তন্নিকেও হলুদ দিয়ে দিল। তন্নি তাকালে চোখ মারল, ওর মুখ আপনা আপনি হা হয়ে গেল। রুমকি হাত দিয়ে মুখ বন্ধ করে দিয়ে বলল, অজ্জি রে, সামনে মনে হয় আরেকটা বিয়ে খাবো আমরা। বিয়ে? কার বিয়ে? কোথায় বিয়ে? আমাকে আগে বলনি কেন? গাথি, পরে বুঝাবো, এখন আয় ছবি তুলি। সাবা, তোমার বিয়ের শাড়িটা যদি আমার মায়ের বিয়ের শাড়িটা হয় তাহলে কি কষ্ট পাবে? না দিয়ান, আমি আরও খুশি হব। তুমি আমাকে কি ডাকলে? কেন দিয়ান? সবাই আপনাকে আদি বা আদিয়ান ডাকে, তাই আমি আজকে থেকে আপনাকে দিয়ান ডাকব। আমার মাও নাকি আমার এ নামটা ঠিক করেছিল, পরে বাবা কেন জানি আদিয়ান নামটা রাখলেন। খালা আজ অনেক খুশি, তার ছোট সাবা আজ কারো ঘরের বউ হতে যাচ্ছে। নিলয় আজিজুল কাকার সাথে সমস্ত কাজে হাত লাগাচ্ছে। সেও খুব খুশি তার বোনের বিয়ে। রক্তের সম্পর্ক না থাকলেও বোনটা তাকে অনেক ভালোবাসে। তার পরিবারকে খুঁজে বের করা, তাদের সবাইকে তার বাড়িতে রাখা, তার পড়ালেখা ও সংসারের সব খরচ এই বোনটাই তো করছে। বোনটা তো একটা মমতার পুতুল। আজ সেই বোনের বিয়ে, সে অনেক খুশি। আল্লাহ আমার এই বোনটাকে খুব সুখে রেখো। এতটা বছর অনেক কষ্ট করেছে, আর কষ্ট দিও না। নিলয়ের বাবা হাফিজের অবস্থা আগের থেকে অনেক ভালো, তাই তো সেও আসছে তার পুরো পরিবার নিয়ে। হাফিজ কাকা, তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। এত ভালো মনের মেয়েটা আজ তার জীবনের এত বড় খুশির সময়, আর আমরা ঘরে বসে থাকবো কি করে হয় মা? তোমার বিয়ের কথা শুনে গ্রামের সবাই খুশি হয়েছে, জামাই নিয়ে যেতে বলেছে। দেখো, যে যা পেরেছে তোমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে। জামাই বাড়ির লোকেদের নাস্তা দেওয়ার লেখা। তোমার কাকি তো আরও বেশি খুশি, খালি কয় মাইয়া আমগো রাজকন্যা, জামাইও রাজপুত্রের লাহান। অনেক খুশি হো মা, আল্লাহর কাছে এই দোয়া করি। ওইদিকে খবর জানেন কিছু? জানি তো, তোমার বাপের মাথা নষ্ট আসিল, তা দিয়াও মাইয়ারে সুখে রাখতে পারতেছে না। মাইয়ার শাশুড়ি মাইয়ারে শান্তি দিতেছে না। এদিকে তোমার সৎ মারে হের প্রেমিক বিরাট মারছে, তার বউ বাচ্চাগুলা লইয়া বাপের বাড়ি গেছে গা। আর হের ভাইরা দইরা দিছে তার একটা মায়ের। সব কিছু বউর নামে হওয়াতে বউ তো হেরে বাড়ির থেকে বাইর করে দিছে। এখন তোমার বাপ কাম করতে পারে না, খুব কষ্টে আছে। কয়েকদিন আগে আইসিল তোমার লগে নাকি কথা কইব। আর কইছে তোমারে তো হ্যাঁ জন্ম দিছে, তুমি কিভাবে পারলা হ্যার লগে বেইমানি করতে? তার কথা বাদ দেন, সে যেমন আমি তেমন হতে পারবো না। এতটুকু কষ্টে আছে বলে আমি বেইমান। আরও কিছু দিন যাক বাবা, তারপর দেখো। পরের দিন নামাজের শেষে বিয়ে পড়ানো হলো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে সবাই চলে আসলো বউ নিয়ে। আদিবাকে বউ বরণ করতে বলা হলে সে আসে না। ছোট কাকি বউকে বরণ করে ঘরে নিয়ে গেল। আফিয়ার ঘরে আদি বউ নিয়ে উঠল। ভাই বোনেরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আদি ভাই বোনদের চাওয়া মাত্র সব দিয়েছে। গোসল দিয়ে একটা সুতি কাপড় পরল। আদিও গোসল করে একটা টি শার্ট আর ট্রাউজার পরে অজু করে আসলো একসাথে। দুজন নামাজ পড়ে খাটের মধ্যে বসল। আদি এগিয়ে এসে সাবার হাত ধরে বলল, সাবা, আমি মিসেস আহমেদের কারণে কখনো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাতাম না।
সবসময় ভাবতাম কি করলে সে আমাকে একটু ভালোবেসে বুকে টেনে নেবে। সেই দিন তোমার সাথে কথা হওয়ার পর ভাবলাম যে আমাকে দেখতে পারে না তার পেছনে সময় নষ্ট করে লাভ নেই। নিজেকে ভালোবাসতে শিখেছি, নিজেকে খুশি রাখতে শিখেছি। আমার শূন্য হৃদয়ে তুমি পূর্ণ করে দাও। আমাকে শুধু ভালোবাসো, আর কিচ্ছু লাগবে না। আমি সারা জীবন তোমার ছায়া হয়ে থাকব। বাসবো দিয়ান। আমারও যে কেউ নেই, বাবা থাকতেও আমি এতিম। আমারও এক খালা ছাড়া আর কেউ আপন নেই। আমরা দুজনে মিলেই আমাদের ভালোবাসার ঘর বাঁধব। কখনো কাউকে ভুল বুঝবো না। কোনো সমস্যা হলে দুজনে মিলে সমাধান করব। কারো কাছে কিছু লুকাবো না। আজ এই রাতে আমাকে আপনি কথা দিন। কথা দিলাম তোমাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। দুজনে খুব ক্লান্ত হয়ে শুয়ে আছি। সত্যি আজ রাতটা ছিল স্বপ্নের মতো রঙিন একটা রাত। এত বড় একটা ছেলে আমার সামনে এসে কেমন করে কাঁপছিল। আমার চোখে চোখ রেখে তাকিয়ে ইশারা করল। আমি লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে পড়ে থাকলাম। যখন আমি যন্ত্রণা ছটফট করছি, সে আমাকে দেখে বারবার সরি বলছে। প্লিজ সোনা, একটু কষ্ট করো। আমি এখন যে পর্যায়ে আছি নিজেকে ফিরিয়ে আনা সম্ভব না। তার একরাশ ভালোবাসায় আমি সোহাগী হলাম। সাবা, তার এত আদুরে ডাকে আমি আবারও শিহরিত হলাম। তোমার কি খুব কষ্ট হচ্ছে? তাহলে এই পেইন কিলারটা খাও, তাহলে আরাম লাগবে। সত্যি বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তাই তার কথা মতো একটু দুধ খেয়ে ঔষধ খেয়ে নিলাম। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। কেন জানি আমি আর কথা বাড়ালাম না, তার বুকের মাঝে শুয়ে পড়লাম। খুব অল্প সময়ের মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। সকাল 8টায় আমার ঘুম ভাঙলে পাশে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। রাতের কথা মনে হলে আমি আবারও লজ্জায় লাল হয়ে গেলাম। এভাবে লাল নীল হলে আমি আবারও কিন্তু দিশাহারা হয়ে যাব সোনা। তখন সামলাতে পারবে আমাকে? যা, আমার বুঝি লজ্জা করে না। দেখি অন্যদিকে তাকান, আমি উঠব। আমিও তো উঠব, চলো একসাথে গোসল দিই। না না। কেন? যা দেখার কাল রাতে তো সব দেখেছি, এখন লজ্জা পাওয়ার কিছুই নেই। চেষ্টা করেও একা গোসল দিতে পারলাম না। দুজন একসাথে গোসল করে পরিপাটি হয়ে নিচে নেমে এলাম। নিচে আসতেই ছোট কাকি আমাদের টেবিলে বসতে বললে। আমি সালাম দিয়ে কাকির সাথে রান্নাঘরে এগিয়ে গেলাম। কাকিমা, বলো তো আমাকে কি করতে হবে? আমি করে দিচ্ছি। আর সরি কাকি, লেট করে ওঠার জন্য। দূর পাগলি মেয়ে, প্রথম প্রথম এমনই হবে, চাইলেও ওঠা যায় না। এই দিনটা আমরাও পার করেছি। আমার শাশুড়িমা খুব ভালো মনের মানুষ ছিলেন। আমি তো প্রথম দিন সকাল 10টায় নিচে নেমে এসেছি। খুব ভয়ে ভয়ে ছিলাম কে কি বলে। তখন মা আমাকে কাছে টেনে নিয়ে নিজের হাতে নাস্তা খাইয়ে দিলেন আর বললেন, আমি ঘরে ছেলের বউ না, মেয়ে এনেছি, তাই লজ্জার কিছু নেই। মা সবসময় তার ছেলেদের না আমাদের পক্ষে থাকতেন। আফিয়া ভাবির মৃত্যুর পরে আদিবাকে বিয়ে করে আনার কিছুদিন পরে মা কেন জানি তাকে দেখতে পারতেন না। শুধু বলতেন, আমার কিছু হয়ে গেলে দাদুভাইকে দেখে রেখো ওই ডাইনির কাছ থেকে। আমার এত ভালো শাশুড়ি কেন যে তাকে দেখতে পারতেন না? তাছাড়া আদিবা একটু অন্যরকম, সে আমাদের সাথে বেশি মিশে না। আদিকে দেখতে পারে না, অনেক অত্যাচার করত। আদিটা ঠিক ওর মায়ের মতো হয়েছে। মুখ ফুটে কখনো বলেনি ওর এটা লাগবে। এত অত্যাচারের কথাও বাবাকে বলেনি। ছোট ছোট ভাই বোনের কথা চিন্তা করে। তোমার বিয়ের আগে আদিবার সাথে অনেক তর্কাতর্কি হয়। আদিবা একটা বাজে মেয়ের সাথে আদিকে বিয়ে দিতে চেয়েছিল। তখন সবাই জানতে পারল এতগুলো বছর আদিবা আদির সাথে কি কি করেছে। একটু সাবধানে থাকিস মা, কখন কোন কথা বলে দেয়। আরে কাকিমা, তুমি চিন্তা করো না। তোমাদের ভাবিজান একবার আমার সাথে লাগতে আসুক, তাকেও বোঝাবো আমি কি চিজ। দুজনে বসে নাস্তা করছে, সাথে রুমানা বেগম। ও তখন আদিবা নিচে নেমে এসে দেখল, রুমানা, এটা কি ভদ্র বাড়ি নাকি বুঝতে পারছি না। বাড়ির বউ হয়ে এসেছে এক ছোট জাতের মেয়ে, তাই তো কোনো লাজ লজ্জা কিছুই নেই। সকাল 9টায় ঘুম থেকে উঠে আসে। মনে হয় বাবা মা কিছুই শেখায়নি, আর কিছু শিখুক না শিখুক, কিভাবে বড়লোক ছেলেদের পটাতে হয় শিখে এসেছে। আদি কিছু বলতে যাবে তার আগে সাবা ইশারায় না করল, বোঝালো আমি দেখছি। কাকিমা, তোমাদের বাড়িতে এসে এই অভদ্র মহিলা আমাকে কেন এত কথা বলছে? তার কথা শুনে মনে হচ্ছে এটা তার বাবার বাড়ি, আর আমরা সব চাকর। এই যে, কে আপনি? আমাকে এত কথা বলছেন কেন? কোন অধিকারে বলছেন? আমি এই বাড়ির বড় বউ। তো আপনিও বউ আর আমিও বউ, তাহলে আপনি কেন আমাকে এত কথা বলবেন? আর কি যেন বললেন, আমার বাবা মা আমাকে কিছুই শেখায়নি। তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি, আপনার বাবা মা আপনাকেও কিছুই শেখায়নি, তবে শিখিয়েছে কিভাবে মানুষের উপর নিজের রূপ জমাতে হয়। সরি, আমাকে এতটা দুর্বল ভাববেন না। আমাকে কেউ ইট মারলে আমি তার ওই হাতটাই কেটে দিই, যাতে ভবিষ্যতে সে কারো দিকে ইট মারতে না পারে। আমি সকাল 9টায় উঠেছি বলে সারা বাড়ি মাথায় উঠিয়ে সবাইকে বলছেন। তাহলে আমার দাদিমা তো অনেক বড় ভুল করেছে। যখন আপনি দুপুর 2টায় ঘুম থেকে উঠে আসছিলেন না, তখনই আপনার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। আর আরেকটা কথা, আপনি যেমন বাড়ির বড় বউ, ঠিক তেমনই আমিও বাড়ির বড় বউ। আপনার ডেট শেষ, তাই বেশি গলাবাজি করবেন না। কখন জানি আল্লাহর পেয়ারি বান্দি হয়ে যান। সাবাকে এইভাবে কথা বলতে দেখে আদিবা অবাক হলো। সে ভেবেছিল আদির মতো হবে, সহজে দমিয়ে রাখা যাবে। এখন বুঝতে পারল আদি হঠাৎ এতটা প্রতিবাদী কি করে হলো। সে আর কারোর সাথে কথা না বলে নিজের ঘরে চলে এলো।
সাবা, আমি তো অবাক হলাম, তুমি কিভাবে আদিবার মুখের উপরে কথা বলে দিলে? আদিবার সাথে আজ পর্যন্ত কেউ এভাবে কথা বলেনি। শোনো কাকিমা, তুমি যেমন ব্যবহার করবে তেমনটাই পাবে। আমার সাথে অন্যায় করায় আমার বাপকে ছাড়ি নাই, সেখানে এই আদিবা কোন ক্ষেতের মূলা? রুমানের সাথে মিলে রান্নাবান্না করলো, দুপুরে খেয়ে সবাই প্রশংসা করলো। বিকালে বাবলু সাহেব আসলো দেখা করতে। কাকা আমার সম্পর্কে এখানে কেউ কিছু জানে না, তোমাদের জামাইও না। আমি এমন একজনকে চেয়েছি যে সে জানবে আমি অনেক গরিব, অন্যের দয়াতে চলি, তবেই না বুঝবো সে কেমন মানুষ। কাকা তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। শোনো, আজিজুল বলেছিল যাওয়ার সময় কিছু কসমেটিক্স নিয়ে যেতে তোমার ননদদের জন্য। খুব ভালো করেছো কাকা, ওরা তো আমাদের প্রোডাক্ট খুব পছন্দ করে। কাকিমা এদিকে আসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো আমার বাবলু কাকা, রক্তের সম্পর্ক না হলেও তার থেকে বেশি আপন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই, দাঁড়াতে হবে না। কাকিমা তোমরা কথা বলো, আমি নাস্তা নিয়ে আসি। তুই বস, আমি নিয়ে আসি। আরে না, তোমার বিয়াই, তাই তুমি বসে কথা বলো। যা পাগলি। ভাবি, আমাদের এই মেয়েটাকে একটু দেখে রাখবেন, কখনো কারো ভালোবাসা পায়নি, ওর অতীত খুব কষ্টের ছিল। ভাই সাহেব চিন্তা করবেন না, সাবা আমাদের মেয়ের মতো, এখন থেকে ওর ভালোবাসার কমতে হবে না। আপনাদের মেয়েদের ডাকেন, আপনাদের সবার জন্য সামান্য কিছু উপহার এনেছি, গ্রহণ করলে খুশি হব। কি বলেন ভাই? অবশ্যই নিব, ওরা আসছে একটু পরে। দুই ননদ উপহার পেয়ে সেই খুশি। ভাবি, তোমার কাকা সঞ্জিতা প্রোডাক্টসের ম্যানেজার, তাহলে এখন থেকে আমরা আর অপেক্ষা করব না, তোমার কাকার মাধ্যমে সহজে পেয়ে যাব। মামুনিরা, এখন থেকে তোমাদের আর কিনতে হবে না, প্রতি মাসে আমার লোক এসে তোমাদের পছন্দের জিনিস দিয়ে যাবে। ছেলেদেরও দেওয়া হলো অনেক কিছু। সবাই অনেক খুশি, কারণ এগুলো খুব ভালো মানের প্রোডাক্ট। রাতে খেয়ে সবার সাথে দেখা করে তারপর তিনি গেলেন। দিয়ান, আপনার জন্য একটু দই এনেছি, খেয়ে দেখেন তো কেমন হয়েছে। দাও। আজকের দইটা একটু অন্যরকম। কোথা থেকে এনেছ? আনি নাই, আমি নিজে বানিয়েছি। তাই? খুব মজা হয়েছে, মাঝে মাঝে বানাবে। ওকে। তোমার কাকা তো সবার জন্য অনেক উপহার এনেছে, ভদ্রলোকের অনেক টাকা খরচ হয়েছে। জানো, ওদের প্রোডাক্টগুলো এত ভালো যে দোকানিরা এনে রাখতে পারে না, শেষ হয়ে যায়। ও, এখন থেকে কাকাই সবার জন্য পাঠাবে বলেছে। আর না, তুমি জানো আজ কত টাকার প্রোডাক্ট এনেছে? প্রায় 70,000 টাকার মতো হবে। এখন থেকে ওরাই কিনে নেবে, তাকে এভাবে ফকির বানানোর কোনো মানে হয় না। আচ্ছা ঠিক আছে। এই যে ফকিরনি, এদিকে আয়। তোর মাও দেখি চরিত্রহীনা, তা কয়টার সাথে তার এই রকম সম্পর্ক ছিল? বিয়ের আগে কত বড় বড় কথাই না বলেছে, এখন কি হলো? সে ফকির বের হলো। কারা? তোরা। কতই না অত্যাচার করেছিস। কেন করেছিস বলতো? আর তোর বাবার টাকা পয়সার জন্য নিজের মেয়ের সাথে এমনটা করতে পারে, এ লোকের দ্বারা খুন করতেও বাঁচবে না। শোন, তোর বাপ যেন আর এখানে না আসে, বলে দিলাম। যা গিয়ে দুপুরে রান্না কর। সাবারে, তুই তো সুখে আছিস, তোকে সারা জীবনের জন্য কাঁদাতে চেয়ে আমি এখন নিজেই কাঁদছি। এই পর্যন্ত এক গ্লাস পানি ঢেলে খাই নাই, সেই এখন আমি এই বুড়ির জন্য 3 বেলা রান্না করি। একবার সময়টা একটু পরিবর্তন হোক না, তারপর দেখাবো নীলা কি করতে পারে এদের সাথে। নীলা নিজেকে খুব সুন্দর করে সাজালো। আজ আসো একবার, তারপর আমার থেকে কিভাবে দূরে থাকো দেখব। রাতে জামিল আসলে নীলা জামিলকে পেছন থেকে জড়িয়ে ধরল। জামিল এক ঝটকায় হাত সরিয়ে পরপর 2টা থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দেয়। এইভাবে চলছে নীলার সংসার। সকাল হলে বের হয়, রাত হলে আসে, এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। এর মাঝে নীলা বিয়ের আগে যে ছেলের সাথে প্রেম করত তার সাথে আবার নতুন করে সম্পর্ক শুরু করে। জামিলের কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে ছেলেটিকে কল দিয়ে আসতে বলে। অনেক শুয়েছি, আর না। বিয়ে নিয়ে আমারও অনেক আশা ছিল, কিন্তু কিছুই হলো না। তাই আজ থেকে মাসুমের সাথে এইভাবে অবৈধ সম্পর্ক চালিয়ে যাব। এইভাবে 1 মাস কাটল। নীলার কাছে ভালোই লাগছে, জামিল গ্রহণ করে নাই তো কি হয়েছে, তার চাহিদা মেটানোর জন্য মাসুম আছে। জাহানারা বেগম আসছিল নীলাকে কথা শোনানোর জন্য। যখন তিনি নীলার কাছে আসলো তখন দেখে মোবাইলে কাকে যেন বলছে, আজ একটু তাড়াতাড়ি এসো, এত রাতে আসো যে ঘুম পায়, তাই আজ তুমি 1টার মধ্যে আসবে। তিনি শুনে চলে গেলেন। এখন শুধু দেখার পালা কে আসে রাতে। তিনি খেয়ে দিয়ে ঘুমানোর জন্য চলে গেল। জামিলও ঘুমাতে চলে গেল। 1টা বাজে মাসুম আসলে তাকে ঘরে নিয়ে গেল। জাহানারা বেগম ঘর থেকে বের হয়ে আসে, নীলার ঘরের দরজার বাহির দিয়ে বন্ধ করে দেয়, আর বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে এলো। তারা এসে ঘরের দরজা খুলল, দেখে ভেতর থেকে বন্ধ, তাই সবাই মিলে জোরে ধাক্কা দিতে থাকে। ওরা প্রথম ধাক্কায় বুঝতে পারে না কি হয়েছে, পরে যখন বুঝে কেউ ডাকছে, উঠে কাপড় পরতে চাইলে দরজা খুলে যায়। অনেকে তাদের এই অবস্থা দেখে ফেলে। নীলা বিছানার চাদর দিয়ে নিজেকে ঢেকে নেয়। এইদিকে তাদের এই কাজের পরে কাপড় ঠিক করার জন্য সময় দেয়। দুজনে কাপড় ঠিক করে বাহিরে আসে। জামিল মাসুমকে ধরে কয়েক ঘা লাগিয়ে দেয়। জাহানারা বেগমও নীলাকে চুলের মুঠিতে ধরে মারে। তার বাবা মাকে কল করে ডেকে পাঠায়। আমাকে কেন মারবেন? আপনার বউ আমাকে না ডাকলে আমি কি আসতাম? গ্রামের সবাই মাসুমের সাথে একমত হয়। নীলার সাথে বিয়ের আগে থেকেই সম্পর্ক, শুধু আমি না, এমন অনেকেই ছিল নীলার বয়ফ্রেন্ড।
আমি এই এলাকায় চাকরি হওয়াতে আমাকে আসতে বলে আর আগের মতো সময় কাটাবে বলে। ফ্রি জিনিস কেনা চায়, একটু চেখে দেখতে। জামিল, তুই শুনেছিস এই অসভ্য ছেলের কথা? শুনেছি মা। ভেবেছিলাম নীলাকে একটা সুযোগ দেব, কারণ প্রথম পাপ তো আমি করেছি। সাবার মতো একটা লক্ষ্মী মেয়েকে ছেড়ে তোমার কথায় ওকে বিয়ে করেছি। আজ তোমার লোভে আমি সব হারালাম, ভালোবাসা, সম্মান। তাই আমি ঠিক করেছি আর এখানে থাকবো না। তুমি নীলাকে বউরূপে চেয়েছো, দিয়েছি, কিন্তু আমি এবার আমার কথা শুনব। বাবা, তুই আমাকে ছেড়ে যাস না। এই কলঙ্কিনী মেয়েকে তোর জীবন থেকে তাড়াবো। ও অপরাধ করেছে বলে তাড়াবে। তোমার অপরাধের জন্য আমি কি করব মা? ভোরের দিকে নীলার বাবা এসে হাজির। এসে দেখে মেয়েকে ও মাসুমকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখেছে। এত বড় সাহস! আমার মেয়েকে বেঁধে রেখেছে? কি এমন করেছে আমার নীলা? কি আর করবে, মায়ের স্বভাব পেয়েছে। মা বুড়ো বয়সে বয়ফ্রেন্ড পেলে মেয়েও তাই করে। আমি আমার বাড়িতে এইসব মেয়েকে রাখবো না। রাখবেন না ভালো কথা, কাবিনের টাকা সব দিয়ে দেন, আমরাও মেয়েকে নিয়ে যাব। এখন মেয়ে নিয়ে ব্যবসা শুরু করেছে। নষ্টা মেয়ে নিয়ে আবার অহংকার। কেমন করেছে আমার মেয়ে? সময় হলে দেখতে পাবেন। চেয়ারম্যান সাহেব সকালে বিচার বসাবেন। 8টার দিকে চেয়ারম্যান সাহেব আসলে বিচারে বসলেন। জাহানারা বেগম সব খুলে বললেন। চেয়ারম্যান সাহেব, আপনি এই মেয়েকে আমার বাড়ি থেকে তাড়ান। বললেই হলো তাড়ান? তাড়ানোর চিন্তা থাকলে কাবিনের সব টাকা দিয়ে আমার মেয়েকে ডিভোর্স দেন। তার আগে আমার মেয়ে এই বাড়ি থেকে যাবে না। আপনার মেয়ে এমন একটা কাজ করেছে, তারপরে আপনার লজ্জা করে না এত বড় বড় কথা বলতে? দেখেন নাজমুল সাহেব, আপনার এই মেয়েকে আমি আমার গ্রামে রাখতে পারবো না। আপনার মেয়ের কারণে গ্রামের আরও 10টা মেয়ে খারাপ হবে। তাই আপনি আপনার মেয়েকে সাথে করে নিয়ে যান। আর রইল কথা ডিভোর্সের, সেটা যদি জামিলের দেওয়ার থাকে তাহলে কাবিনের সব টাকা ছেড়ে দিয়ে আসবে। আপনারা আমার সাথে অন্যায় করেছেন, আপনাদের সবাইকে আমি দেখে নেব। গ্রামের লোকেরা রেগে গেল চেয়ারম্যান সাহেবের সাথে এইভাবে কথা বলাতে। তারা রেগে আদেশ দিল এমন মেয়ের বাবাকে মুখে কালি দিয়ে গ্রাম ছাড়া করবে। যে কথা সেই কাজ। চেয়ারম্যান সাহেব মানা করলেও কেউ শুনল না। 4 জনের মুখে কালি দিয়ে গ্রামের বাইরে রেখে আসলো। নাজমুল সাহেব বারান্দায় হেলান দিয়ে বসে আছে। জীবনে এতটা অপমান তিনি কখনো হননি। আজ মেয়ের জন্য মুখে কালি মেখে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসতে হয়েছে। গ্রামের লোকেরা এই আচরণের জন্য থানাতে গিয়েও কাজ দেয়নি। থানার ওসি যখন চেয়ারম্যান সাহেবকে কল করে তার গ্রামের লোকেরা এমন কেন করল, তখন ওসি সাহেবকে আজকের সব ঘটনা খুলে বলল। ওসি সাহেবও তাকে যা নয় তা বলে সেখান থেকে বের করে দেয়। থানার সব পুলিশেরাও তাদেরকে নিয়ে হাসাহাসি করছে। নাজমুল, তুমি এখানে বসে না থেকে উঠো, গোসল করে আসো, খাবে। ক্ষুধা নেই, আজ সারাদিন যা খেয়েছি মনে হয় না এখন থেকে এত ক্ষুধা লাগবে। মেয়েটা তোমার স্বভাব পেয়েছে, জামাই থাকতেও আরেকজন লাগে। ছি, ভেবেছিলাম আগে যা করেছে তা তো করেছি, এখন অন্তত ঠিকভাবে সংসার করবে। এদিক দিয়ে সাবা প্রেম করলেও এই ধরনের কোনো খারাপ কাজ করেনি। আসলে আমাদের রক্ত খারাপ দেখে আজ আমাদের এই অবস্থা। এখন মেয়ের জন্য দরদ উতলে পড়ল, তাই না? জীবনে কখনো আদর করেছ যে আজর কথা বলছো? জায়গা জমির জন্য তুমি কম করনি, বাপ হয়েও কখনো আদর করে ডেকেছ? তুমি যদি ওর সাথে ভালো ব্যবহার করতে তাহলে ওর এই সম্পদের মালিক আমরা হতাম। নাজমুল সাহেব চুপ হয়ে গেল। কোনো কথা বলতে আর ইচ্ছা হলো না। তবে মনে মনে সবার প্রতি রাগ জন্ম নিল। তার মতে ও যদি তাদেরকে বাড়ি থেকে বের করে না দিত তাহলে তাদের সাথে এমনটা হতো না। সাবা, তোকে খুঁজে বের করবই। আমাদের কষ্টে রেখে তুই সুখে সংসার করবি তা আর হবে না। কিছুদিন আগে জেনেছি সাবা বিয়ে করেছে। এই কথা এখনো ঘরের কেউ জানে না। সানজিদা, ভুল করেছি, তোমার সাথে প্রেমের অভিনয় চালিয়ে যাওয়া উচিত ছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সব সম্পদের মালিক আমি না হতাম। তোমার বাবা আমার উদ্দেশ্য জেনে যায়, তাই তো তাকে এই দুনিয়া থেকে বিদায় করছি, পরে তোমাকে। কিন্তু তুমি কি করলে? আমার চালাকি ধরতে পেরে মেয়েকে বাঁচাতে এমনভাবে দলিল করলে, চাইলেও ওর ক্ষতি করতে পারছিলাম না। তোমার প্রতি রাগটা প্রতিনিয়ত ওর উপর দেখাতাম, কিন্তু এখানেও ভুলটা করেছি। ওই মেয়ের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করলেই খুশি খুশি সব সম্পদ আমার নামে দিয়ে দিত। এখন যখন এই সম্পদ আমি পাবো না, তাই তোমার মেয়েকেও নিতে দেব না, ওকেই বিদায় করব তোমাদের মতো। দিয়ান, এই ড্রয়ারে কি আছে তালা দেওয়া যে? জানি না, মায়ের হয়তো কোনো দামি জিনিস আছে, দাঁড়াও দেখছি খুলতে পারি কিনা। না, সাবা খুলছে না। কাল চাবিওয়ালাকে নিয়ে আসবো। আচ্ছা আসো তো একটু বুকের মাঝে। না না, এখন না, আমি একটু নিচে যাব। কেন? এখন নিচে গিয়ে কি করবে? বাবা নাকি রাতে আমার হাতে রান্না খাবে, তাই রান্না করব। সন্ধ্যায় করো, এখন তো বিকাল। আমি চিন্তা করছি আজ ভালো কিছু খাবো। ও আচ্ছা, যাওয়ার আগে আসো না, আমাকে একটু জড়িয়ে ধরে চার্জ করে যাও। ইস, মনে হয় আমি কারেন্ট। আমার জন্য তার থেকেও বেশি কিছু। দিয়ান ঘুমিয়ে গেছেন? না, বলো। আপনি বলেছিলেন ওই লকারটা খোলার ব্যবস্থা করবেন। মনে আছে। কাল একটা ছেলে আসবে খুলতে। তোমার এত আগ্রহ কেন ওই লকারটায়? জানি না, কেন যেন মনে হচ্ছে ওই লকারে এমন কিছু পাবো যেটা সবার উপকার হবে। আচ্ছা দেখা যাক। পরের দিন বিকালে একটা ছেলে এসে লকারটা খুলতে চেষ্টা করে, কিন্তু পারে না। ম্যাডাম, এটা তো পাসওয়ার্ড দেওয়া, আমার দ্বারা হবে না। আচ্ছা যান, আমি অন্য কাউকে দিয়ে চেষ্টা করব।
ছেলেটা চলে গেলে মন খারাপ করে বসে থাকে। সাবা প্রায় সময় বিভিন্ন সংখ্যা বসায়। হয় না, 3 বারের বেশি দেওয়া যায় না। আচ্ছা বাবা, মায়ের ঘরে একটা লকার আছে, তা পাসওয়ার্ড কি আপনি জানেন? না বৌমা, আগেরটা জানতাম, কিন্তু আফিয়া নতুন পাসওয়ার্ড দিলে পরে জানতে পারি না। ওইটার মধ্যে তেমন কিছুই নেই, হয়তো টুকিটাকি গহনা হবে এই যা। আমি চেষ্টা করে খুলতে পারি নাই, তাই বাদ দিয়েছি। তোমার বেশি জানতে ইচ্ছা হলে লকারটা কেটে ফেলো। না বাবা, ওইটা মায়ের পছন্দের একটা জিনিস, আমি কি করে কাটি? জানো, ওটার মধ্যে হয়তো আদিয়ানের জন্য বানানো কিছু জিনিস হবে। আদিয়ান যখন আফিয়ার পেটে আসে তখন মেয়ে হবে ভেবে অনেক গহনা বানায়। যখন জানতে পারলাম আদিয়ান হবে, তখন ও ওর জন্য ব্রেসলেট, চেইন, ছোট ছোট বয়লা বানিয়ে রেখেছিল। আদিয়ান হওয়ার কথা ছিল 25 তারিখে, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে হলো 2 তারিখে। মা কিভাবে মারা গেল? ওনাকে আমার অফিসে যাবে আমাকে দেখতে। আদিবা অনেকবার না করেছে, শুনেনি, জেদ করে গিয়েছিল। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। লোকজন তাদের 2 বোনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে ডাক্তার সিজার করে আদিয়ানকে বাঁচায়। আর আফিয়া চলে যায় ওর স্বপ্নের সংসার ছেড়ে। চলে যায় আমার 7 বছরের ভালোবাসা। ভালোবাসার ঘর বাঁধব বলে কত স্বপ্ন ছিল ওর চোখে, সেই স্বপ্ন পূরণ হলো না। আফিয়া নাকি মরার আগে বলেছিল আদিবাকে আদির মা বানাতে। শুধুমাত্র আফিয়ার শেষ ইচ্ছা পূরণ করতে আদিবাকে বিয়ে করে আদির মা বানাতে চেয়েছিলাম। দিন শেষে কি হলো? আমার ছেলেটা কখনো আদিবার ভালোবাসাই পায়নি। আদিবা ভুলেই গেল এটা ওর বোনের সন্তান। আমার আদিকে একটু ভালোবাসো মা। ছোট থেকে কারোর সাথে মন খুলে কথা বলতো না। আদি এখন যেমন হাসি খুশি থাকে, বিয়ের আগে কখনো প্রাণ ভরে হাসতে দেখিনি। সুখী হও মা, অনেক সুখী হও। বাবা এখনও মাকে কত ভালোবাসে। যখনই মায়ের কথা বলছিল তার চোখে মুখে হাসির ঝিলিক দেখা গেল। আর মারা যাওয়ার কথা বলার সময় চোখে পানি দেখতে পেলাম। আমি আবারও লকারটার কাছে গেলাম, গিয়ে দিয়ার নাম দিলাম, খুলল না। আবার জন্ম তারিখ, মাস, সাল দিলাম, তারপরেও না। এবার দিয়ান লিখে সাথে তারিখ, সাল, মাস দিতেই খুলে গেল। বাবার কথা অনুযায়ী সব ঠিকই পেলাম, সাথে একটা ডায়েরি। প্রথম পাতাতেই লেখা, ভালোবাসার ঘর বাঁধব। বাবাকে নিয়ে মায়ের অনুভূতি দেখে সত্যিই ভালো লাগলো। মায়ের ডায়েরি পড়তে পড়তে আমি হঠাৎ এক জায়গাতে আটকে গেলাম। সেটা হলো আদিবা খালা ও বাবাকে ভালোবাসে। মায়ের ভাষা মতে খালা বাবাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। শেষের পৃষ্ঠায় লেখা, শাফিন, আদিবা হয়তো আমাকে আটকে রাখবে, না হয় মেরে ফেলবে। আজও ওর বান্ধবীর আনুর সাথে মিলে প্ল্যান করেছে, আমি শুনে ফেলেছি। জানি না আমার ভাগ্যে কি আছে। আমাদের ছেলেকে দেখে রেখো। মনে হয় না মারবে, হয়তো আটকে রেখে সবাইকে ব্ল্যাকমেল করবে। শাফি, ওরা আমার দরজার কাছে এসে ডাকছে, হয়তো আজই এই বাড়িতে আমার শেষ দিন। কেন যে সবাই গ্রামে গেল তোমার ভরসায় রেখে, এখন তুমিও মিটিংয়ে আছো বলে 2 ঘন্টার জন্য চলে গেলে। আমার কিছু হয়ে গেলে আদিবা দায়ী। এখন থেকে খালার দিকে নজর দিতে হবে। সাইকো মহিলা কতটা খারাপ দেখতে হবে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আবিদা ছাদে যায়, হাতে আফিয়ার একটা ছবি নিয়ে। সাবা আবিদাকে ছাদে যেতে দেখে পিছু নেয়। এই খালা এত রাতে কোন ভূতের সাথে দেখা করতে যায়? আবিদা ছবিটা উপরে তুলে ধরে কতক্ষণ দেখল, শেষে ছবির কোণাতে আগুন ধরালো। আফিয়া, তোর জন্য এখনও তোর স্বামী কাঁদে। কি এমন করলি? 7 বছরে এখনও তোকে ভুলতে পারে না? আজ 27 বছর আমার সাথে থেকেও তোর মতো ভালোবাসতে পারল না। তোর প্রতি ওর এত ভালোবাসা দেখলে আমার কলিজা জ্বলে। তাই তো তোর ছেলেকেও জ্বালাই আমি। তোর ছেলেকেও বেশি দিন বাঁচতে দেব না। ওই মেয়েকে খুব ভালোবাসে, তাই না? যদি ওই মেয়েটা হারিয়ে যায় ওর জীবন থেকে, তখন কি হবে বলতো? সাবা এতক্ষণ আদিবার কথাগুলো ভিডিও করে রাখল। তুমিও দেখো সাইকো খালা, তোমার হাল কি করি আমি। আদিবার মোবাইলে কল এসেছে, আর কি যেন বলছে বুঝতে পারছে না। হ্যাঁ, তুই কাজ কর, ওকে ইঞ্জেকশন দিয়ে রাখ, আমি আসছি। ওর মনে হয় প্যানিক অ্যাটাক হচ্ছে। আমি আসছি, হ্যাঁ, বেশি দেরি হবে না। আদিবা দৌড়ে নেমে গেল। সাবাও আড়াল থেকে বের হয়ে আদিবার পিছু নিল। আধ ঘন্টা পরে আদিবা একটা বাড়ির সামনে নামল। চারিদিকে ভালো করে তাকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলে সাবাও আস্তে আস্তে সেখানে যায়। ভেতরে যাওয়ার সময় মোবাইল সাইলেন্ট করে দিল আর দিয়ানকে একটা মেসেজ করে রাখল। অনেক পুরনো একটা বাড়ি, চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল কোথাও কাউকে দেখা যায় কিনা। পেছনের জানলার একটু ভাঙা অংশ দিয়ে দেখে সে কাউকে বোঝাচ্ছে। তুই আমার কথা না শুনলে তোর ছেলেকে মেরে ফেলব। কেন এত বিরক্ত করিস আমাকে? তুই বলেছিলি আমার ছেলেকে দেখাবি, তাহলে কেন দেখালি না? আজ 2 মাস হয়ে গেল দেখি না। শোন, তোর ছেলে বিয়ে করেছে তাই ছবি তুলতে পারছি না। এখন শান্তভাবে থাক, কাল তোর ছেলের ছবি দেখাবো। মহিলাটিকে একটা ইঞ্জেকশন পুশ করে দিল কথা বলতে বলতে। অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। একটা ছেলে এসে মহিলাটিকে ভালো করে শুয়ে দিল। সাবা ভালো করে খেয়াল করল, বুঝতে পারল এটা আর কেউ না, আফিয়া খানম। মা বেঁচে আছে।
আর এই শয়তান মহিলা তাকে বন্দি করে রেখেছে। আমাকে দিয়ানের সাথে কথা বলতে হবে। সাবা অতি সাবধানে সেখান থেকে চলে এলো। এদিকে দিয়ান কলের ওপর কল দিতে থাকলো, কিন্তু সাবা কল রিসিভ করছে না। সারা বাড়ি খুঁজে যখন সাবাকে পেল না তখন ভয় পেয়ে গেল। সাবা বাড়ি ফিরে আসলে আদি ওকে বুকের মধ্যে জড়িয়ে রাখলো অনেকক্ষণ। কোথায় ছিলে তুমি? আমি সারা বাড়ি খুঁজে পাইনি। আগে চলো ঘরে যাই, তারপর আমার কথা বলছি কোথায় ছিলাম আমি। দিয়ান, কাল আমরা তন্নির বাসা যাব, সেখানেই কথা হবে। আচ্ছা এখন ঘুমাই, অনেক রাত হয়ে গেছে। তুমি ঘুম থেকে উঠে কোথায় গেলে বলো না? বললাম তো কাল বলবো। আদিয়ান বিয়ের পরে ভার্সিটির চাকরি ছেড়ে এখন বাবার সাথে ব্যবসা দেখাশোনা করে, তাই সকালে উঠে সাবাকে তন্নির বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে আসে। বলে যায় আজ দুপুরে আসবে। দুপুরে এলে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সাবা কথা ওঠায় ওর মায়ের ব্যাপারে। দিয়ান, আমি আপনাকে এমন কিছু কথা বলবো, আপনি মন দিয়ে শুনবেন, অস্থির হবেন না। বলো, আমি শুনবো তোমার কথা। আপনার মা জীবিত আছে, আদিবা খালা তাকে বন্দি করে রেখেছে। কি? দেখেন এই ভিডিও। আমি কাল রাতে ছাদে খালার এই কথা শুনে ভিডিও করি, আর তখন তার কল আসলে বুঝতে পারি কিছু একটা গোলমাল আছে তার মধ্যে, তাই পিছু নেই। সাবা, এখনই চলো, আমরা মাকে নিয়ে আসি। আমার মা বেঁচে আছে সাবা, দেরি করো না, চলো। দিয়ান শুনুন, আগে আমাদের প্ল্যান করতে হবে। যদি বাড়িতে অনেক লোক থাকে তাহলে আমরা পারবো না, তাই আগে আমাদের খোঁজ নিতে হবে বাড়িতে কে কে থাকে। বুঝেছি, আমি ভাবতেই পারি না খালা এমনটা করতে পারে। সাইকো মহিলা, তার সাহস কত তোমাকেও কেড়ে নেবে বলে। আর নয়, এবার তাকে বোঝাবো এত বছরের অত্যাচার কাকে বলে। তন্নি শোন, তুই ওই বাড়িতে যাবি, ওকে? আয় বাকিটা বুঝিয়ে দিই। কিছুদিন তন্নি আর দিয়ান মাস্ক পরে বাড়ির উপরে নজর রাখল। ওদের পরিবারে 3 জন মা ছেলে মেয়ে। শুনেছে একটা পাগল ফুপু থাকে। দিয়ান বুঝতে পারে ওই পাগল ফুপুটাই ওর মা। প্ল্যান মোতাবেক তন্নি বাড়ির ভেতরে যায়। দরজা খটখট করলে ভদ্রমহিলা বের হয়ে আসে। কি চাই? আন্টি, বাসা ভাড়া দিবেন, খুব বিপদে পড়ে এসেছে। বলতে বলতে জ্ঞান হারানোর নাটক করে। মহিলা ভয় পেয়ে ছেলে মেয়েকে ডাকে, ভিতরে নিয়ে ওর জ্ঞান ফেরায়। ধন্যবাদ আন্টি, আমাকে সাহায্য করার জন্য। কি হয়েছিল তোমার? এভাবে জ্ঞান হারালে কেন? মরা কান্না জোরে দিয়ে বলতে লাগলো, আসলে আন্টি, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সংসারের সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে এসেছি একজনের হাত ধরে। সেও আমার সাথে চিট করে, বিবাহ ছাড়া আমাকে ভোগ করে এতদিন। যখন দেখলো আমি প্রেগনেন্ট হয়েছি তখন আমার হাতে কিছু টাকা দিয়ে বলে বাচ্চাটা না রাখতে। আমি তো একটা মা, তাই পারিনি বাচ্চাটাকে মারতে। আমি জন্ম দিয়ে বড় করে দেখিয়ে দেব মায়েরা সব পারে। ভদ্রমহিলা নিজের কথা ভাবলেন, তার সাথেও এমন হয়েছে। তার স্বামী তার মেয়ের পেটে থাকতে আরেকজনের সাথে পালিয়ে যায়, অনেক খুঁজেও পায় না। তখন সেও কাজের সন্ধানে গেলে আদিবার সাথে দেখা হয়। আদিবা জানায় সে সব খরচ দিবে, শুধু বিনিময়ে একজনকে বন্দি করে রাখতে হবে। সে রাজি হয় না, পরে তার ছেলেকে মেরে ফেলার ভয় দেখিয়ে রাজি করায়। আফিয়াকে সে অনেক ভালোবাসে, বোঝায় এটাই তার নিয়তি। আফিয়াও মেনে নেয়, তবে মাঝে মাঝে ছেলের জন্য পাগলামি করে। দেখো মা, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমার একটা পাগল ননদ আছে। কখন তোমাকে আঘাত করে? আন্টি প্লিজ, একটা সপ্তাহ থাকতে দেন। সামনে যে অফিসটা আছে আমি সেখানেই চাকরি করি। ওরা বলেছে 1 সপ্তাহ পরে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবে। ভদ্রমহিলা ছেলে মেয়ে বলল, রাখো মা, 1 সপ্তাহেরই তো ব্যাপার। যদি তোর আদিবা খালা জানতে পারে তখন কি হবে? আরে খালাকে আসে নাকি? যখন বড় খালা পাগলামি বেশি করে তখন আসে, আর এখন তো এই মাসেও আর পাগলামি করবে না। আচ্ছা তাহলে রাখা যায়, তুমি 1 সপ্তাহ পরে চলে যাবে। তখন বলো না আন্টি আরও কতদিন রাখেন। না আন্টি, বলবো না। 4 দিন থাকার পর বুঝতে পারে ওরা কারোর সাথে তেমন মিশে না। মেয়ের বিয়ে ঠিক করেছে 2 মাস পরে, ছেলেও বিয়ে করবে, কোনো কারণে বউ নিয়ে এখানে উঠবে না। সাবাকে সব জানালো। আদিয়ান ঠিক করলো আজ রাতেই তার মাকে ওই বাড়ি থেকে উদ্ধার করবে। আদিয়ান তন্নির মামাতো ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্ল্যান করেছিল। সে গাজীপুর থানার ওসি। আজ রাতেই তারা যাবে সবাই মিলে ওই বাড়িতে। রাত 8টায় গিয়ে হাজির হয় ওই বাড়িতে। তন্নি ঘরের দরজা খুলে দেয়। তার ছেলে কিছুই বোঝার আগে পুলিশ দেখে চুপ হয়ে যায়। তারা আদিয়ানকে দেখে চিনে ফেলে, তাই বুঝতে পারে আর আফিয়া খানমকে আটকে রাখা যাবে না। সাবা যখন আফিয়া খানমকে বের করে আনলেন তখন তিনি এক পা টেনে টেনে হাঁটছে। বসার ঘরে আসতে ছেলেকে দেখে চিনে ফেলেন। আমার দিয়ান বলে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মুখটা ধরে অসংখ্য চুমু দিতে থাকলো। আপনারা একটা মানুষকে আটকে রেখেছেন, তাই আপনাদের সবাইকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি। দেখো বাবা, আপাকে জিজ্ঞাসা করো, আমরা চাইলেও এখান থেকে পালাতে বা পুলিশের কাছে যেতে পারি নাই। আমি যদি এসব করতাম তাহলে আবিদা আমার ছেলে মেয়েকে মেরে ফেলত। হ্যাঁ বাবা, ওদের ছেড়ে দে, আর পারলে একটা ভালো জীবন দে ওদের। ওদের ভালোবাসার কারণে আমি বেঁচে আছি। রহিমা ও ওর ছেলে মেয়েরা এমনটি না করলে অন্য কারোর কাছে থাকলে হয়তো আরও খারাপভাবে থাকতাম। এখান থেকে পালিয়ে যেতে পারতাম, তাতে তোকে হারাতে হতো। নিজের সুখের জন্য তোকে হারাতে পারবো না দেখে সবকিছু নীরবে শুয়েছি। দেয়ান, এক কাজ করি,
এরাও তো খালার হাতে বন্দি, তাই ওদের সবাইকে নিয়ে এখন তন্নির ফ্ল্যাটে উঠি। পরে বাবলু কাকাকে বলে তার ছেলের চাকরি ও থাকার ব্যবস্থা করি, কি বলো? তাই ঠিক হবে। তারা 1 ঘন্টার মধ্যে সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দেয়। যাওয়ার আগে সবার মোবাইলের সিমগুলো নষ্ট করে দেয়। মাকে আপাতত তন্নির সাথে রাখবে, পরে বাড়ি নিয়ে যাবে। দিয়ান রাতে মাকে শুয়ে তার বুকের মাঝে পড়ে রইল। মায়ের শরীরের গন্ধ দিয়ান যেন ছোট বাচ্চা হয়ে গেল। একটু পরপর দুজনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আফিয়া ছেলের মাথার চুলগুলো নাড়তে থাকলো আর কপালে চুমু এঁকে দিল। শাফিন, আজ আমার এত বছরের দূরত্ব সার্থক হলো। আমার ছেলে বেঁচে আছে, এটাই অনেক। আবিদা, অনেক হলো। এতদিন ছেলের জন্য চুপ ছিলাম, আর না। এবার সামনাসামনি দেখা হবে তোর সাথে। সকালে দিয়ান খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। সাবা আরও কিছুক্ষণ পরে যাবে। মা, আমাকে আজ বাসায় যেতে হবে, খালার দিকে নজর রাখতে হবে যে। যাও মা, তবে একটা কথা, যদি কিছু মনে না করো একটা কথা বলি। বলেন মা, কি বলবেন? আসলে তোমার শ্বশুরের জন্য কিছু রান্না করে দিতাম, দেখি ও আজও আমাকে মনে রেখেছে নাকি আদিবার রঙে নিজেকে রাঙিয়েছে। বলেন কি রান্না করবেন? ফ্রিজে গরুর মাংস ও ইলিশ মাছ আছে। আচ্ছা মা, আমি এখনই বের করছি। সাবা আফিয়া খানমের রান্না করা খাবার নিয়ে বাড়ি আসলো। কাকিমা, গ্রাম থেকে তন্নির মা এসেছিল, আমার প্রিয় খাবার রান্না করে এনেছে, তোমাদের জন্যও দিয়েছে। আচ্ছা দে, সবাই এখন খেতে বসবে, তুইও আয়, একসাথে খাবো। খেতে বসে শাফিন আহমেদ যখন খাবার মুখে নিলেন তখন মুখে নিয়ে বসে আছেন। পরপর কয়েকবার মুখে নিয়ে মুখ ভরে গেল। তার এমন কাজে টেবিলের সবাই অবাক। বাবা, তুমি এভাবে খাচ্ছ কেন? আবি, আস্তে, আগে খেয়ে নাও, পরে কথা বলবো। মুখের খাবার শেষ হলে বলে উঠল, এই খাবার কে রান্না করেছে? একদম আফিয়ার মতো করে। রোমানা, খেয়ে দেখো। মুখে দিয়ে সেও খেলো। বলল, ভাইয়া, তাই তো, একদম ভাবির মতো করে রান্না করেছে। হ্যাঁ রোমানা, আফিয়া জানতো আমি ইলিশ ভাজার সাথে পেঁয়াজ ভাজা খাই, আর সেই পেঁয়াজের সাথে জিরা ফাঁকি দিয়ে দেয়, এটা আমার ভালো লাগে তাই। আফিয়া আর মা ছাড়া আর কেউ জানে না। তাহলে সাবা তন্নির মা রান্না করেছে নাকি অন্য কেউ? না বাবা, কাকি রান্না করেছে। আমি এইভাবে খেতে পছন্দ করি তো তাই। দেখেন ভাইয়া, আপনি আর আপনার ছেলের বউয়ের পছন্দ একরকম। শোনো রোমানা, পরশু আমাদের ২৭তম বিবাহ বার্ষিকী, তাই সেই উপলক্ষে আমি আমার কিছু কাছের মানুষদের দাওয়াত করেছি। আচ্ছা শোনো, তোমার কিছু করতে হবে না, রান্নার জন্য লোক আসবে। আবিদা, এত আয়োজনের কি দরকার আছে? কেন, আমি একটু হাসি খুশি থাকি, তোমরা কেউ চাও না? আরে খালা, এই বাড়িতে এসে একবারও শুনলাম না মায়ের মৃত্যুবার্ষিকী আজ মিলাদ পড়াতে হবে। তার জন্য তার ছেলে আছে, আমি কেন করব? ঠিকই বলেছেন, মিসেস আহমেদের ছেলে তার মায়ের জন্য সব করবে। অথচ আমার মায়ের শেষ কথা নাকি ছিল এমনটা যে আপনি আমার মা হবেন। আদৌ কি তা হয়েছেন? সবসময় নিজের স্বার্থ খুঁজেছেন। আমি তোমার সাথে কথা বলতে চাই না। কেন আসো আমার সাথে কথা বলতে? বলতেই হয়, কারণ আমার মায়ের সংসারে উড়ে এসে জুড়ে বসেছেন। তবে একটা কথা মনে রাখবেন, পাপ যখন বেশি হয়ে যায় না, তখন আল্লাহ তার বিনাশ করতে পছন্দ করে। আজকাল তোমার গলার আওয়াজ খুব বেশি বের হচ্ছে না? হবেই, কারণ আমি বুঝে গেছি আপনি কোন ক্ষেতের মূলি। শুধু আফসোস, আমার বাবা আপনাকে আজও চিনতে পারল না। যখন তার ভুল ধারণা ভাঙবে তখন আপনার অবস্থা কেমন হবে সেটাই চিন্তা করছি। জীবনে যত পাপ করেছেন তার জন্য আল্লাহর কাছে খাস দিলে মাফ চান, এমনটা না হয় আবার মাফ চাওয়ার সময় না পান। আদিবা রাগে ওইখান থেকে চলে গেল। আদিয়ান, তুমি আদিবার সাথে এভাবে কেন কথা বলছো? ও তো তাহলে তোমাকে আরও দেখতে পারবে না। বাবা, তার দেখা না দেখায় আমার কিচ্ছু যায় আসে না। সে কখনো আমার মা হতে পারবে না, তাই তাকে খুশি করার কথা আর চিন্তা করি না। সে চায় আমি যেন এই বাড়িতে না থাকি, চলে যায় আমার বউকে নিয়ে। সবসময় সুযোগে থাকে, কখন সাবাকে কথা শোনাতে পারে। তাই আমার বউয়ের ভালো মন্দ আমাকে দেখতে হবে, কারণ আমাকে ভালোবাসার জন্য ও ছাড়া কেউ নেই। আদি, আমি কি তোমাকে ভালোবাসি না? এত বছর তুমি তো আমাকে বলোইনি ও তোমার সাথে অন্যায় করছে। বাবা, একটু বুঝ হওয়ার পর থেকে দেখেছি আদিব অদ্রিকে যতটা ভালোবেসে আদর করে কাছে ডেকেছে, কখনো আমাকে কাছে রেখে আদর করেছে? দূর থেকে তোমার সুখের সংসার দেখেছি, আর তোমার স্ত্রী তোমাকে বোঝাতো আমি তার সংসারে একটা বোঝাস্বরূপ। দাদি মারা যাওয়ার পর আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাই, তখন তুমি একবার ভেবেছ কেন আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? তুমি নিজেও ভাবতে আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে, না হলে দিন শেষে আমি বাবার ভালোবাসা পাবার আশায় পথ চেয়ে বসে থাকতাম না। তোমার স্ত্রী আমার ব্যাপারে তোমার ব্রেনের মধ্যে যা ঢুকিয়েছে তাই ভেবেছ, তাই এখন আমার তোমার ভালোবাসারও দরকার নেই। এ বাড়িতে সবার জন্মদিনের অনুষ্ঠান হয়, কখনো আমার জন্মদিনের দিন কাছে ডেকে ভালোবেসে মাথায় হাত বুলিয়েছ? বা আমার মায়ের নামে ঘটা করে মিলাদ পড়িয়েছ? তুমি তোমার স্ত্রীর হাতের পুতুল হয়ে নেচেছ বাবা। মরার পরে আমার মায়ের সাথে দেখা হলে বলতে পারবে আদিয়ানকে আমি অনেক ভালোবেসে বড় করেছি। মা সেদিন একা মরেনি, সাথে আমার বাবা নামক ব্যক্তিটাও মারা গেছে। খুব তাড়াতাড়ি আমি আমার বউকে নিয়ে চলে যাব।
চিন্তা করো না, তোমার জায়গা জমির ভাগ চাইব না। আমি যেমন গরিব, আমার বউও তাতেই সন্তুষ্ট। তুমি তোমার পরিবার নিয়ে সুখে থাকো। আর 5 দিন আছি তোমার অফিসে, অন্য জায়গায় আমার চাকরি হয়েছে, তাই চিন্তা নেই বলে চলে গেল। দেখলে রুমানা, আদিও আমাকে ভুল বুঝল। ও কেন বোঝে না আমিও ওকে আদিব অদ্রির মতো ভালোবাসি? কিছু মনে করবেন না ভাইয়া, আজ আদি যা বলল একদম ঠিক বলেছে। কারণ আমি দেখেছি দিনের পর দিন কতটা কষ্ট পেয়েছে ছেলেটা। আদিবা বা আপনি ওকে কখনো কাছে ডাকেননি। একবারও কি মনে হয়নি আদির মাঝে আফিয়া ভাবিকে দেখছেন? আমাদের আদি তো পুরো আফিয়া ভাবির কার্বন কপি। তাহলে কেন ওকে কাছে টেনে বুকে জড়িয়ে নিলেন না? আজ আদি যা সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে সাপোর্ট করি, কারণ একটু আদর ভালোবাসা সুখী হওয়ার অধিকার ওর আছে। তাই ওকে ওর মতো ছেড়ে দিন। এমন তো না ও এই বাড়ি থেকে গেলে আপনার কষ্ট হবে। শাফিন বসে বসে রোমানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবল, ছেলেকে হারিয়ে কেন এত বছর পর নিজের ভুলগুলো ভাঙল? মরার পরে আফিয়াকে কি জবাব দেব? বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, আদিবার খুশি সবার চোখে লাগছে। ইস খালা, একটু পরে তোমার সব খুশি কান্নায় পরিণত হবে। আফসোস, আজকের পরে তোমার নিজের সন্তানরাই তোমার মুখ দেখতে চাইবে না। আদি বেবি, তুমি তো এখনো কত ইয়াং। শাফি নিশ্চয়ই তোমাকে চোখে হারায়, তাই না? না আনু, ও এখনও ওর প্রথম বউকে ভালোবাসে। আমার সাথে শুধু নামে মাত্র সংসার করছে। এত বছরে ওর মনে জায়গা করে নিতে পারলাম না। আমি এর শেষ দেখে ছাড়ব। আজকাল প্রায় অন্য ঘরে গিয়ে ঘুমায়। তার ছেলেকে অবহেলা করেছে বলে আমিও কম না। ওর ছেলের জীবনটাও ওর মতো করে দিব দেখিস। অনন্যাই হবে আদির বউ। এই মেয়েকে অতি তাড়াতাড়ি বিদায় করব দেখিস। সেই আশাতেই থাকেন। দুজনেই চমকে গেল। দেখে সাবা তাদের পেছনে পেছনে দাঁড়িয়ে কথা শুনছ? এগুলো শিখে এসেছ বাবার বাড়ি থেকে? আমি অনেক কিছু শিখে এসেছি, কিন্তু আপনাদের 2 বান্ধবীকে দেখলে সম্মানের চেয়ে ঘৃণা বেশি হয়। দুজনেই বিবাহিত পুরুষের প্রেমে পড়ে তাদের সুখের সংসারটা নষ্ট করে নিজেদের সুখের সংসার সাজিয়েছেন। দেখো, এখানে কোনো ঝামেলা করতে চাই না, তাই যাও তোমার ঘরে, এখানে থাকার দরকার নেই। কি বলেন খালা? আমি গেলে আপনার সারপ্রাইজের কি হবে? আজ আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যা দেখলে খুশিতে কেঁদে দিবেন। অনুষ্ঠান চলছে, তার মাঝে সাবা সবার দৃষ্টি আকর্ষণ করছি বলে গ্লাসে চামচ দিয়ে বাড়ি দেয়। আজ আমার বাবা ও খালার বিবাহ বার্ষিকী, তাই আপনারা এখানে এসেছেন। খালার কিছু ভালো গুণের কিছু দৃশ্য তুলে ধরছি। আসো খালা, বাবার পাশে দাঁড়াও, না হলে এই দৃশ্য দেখে মজা পাবে না। প্রজেক্টরে ওই দিন ছাদের দৃশ্য দেখা গেল। সবাই অবাক হয়ে দেখছে আদিবার পাগলামি। মা, এসব কি? তুমি এমন করতে পারো না, তাই না? আদিব বাবা, তোমার মা কি এতটা খারাপ বলো? এই মেয়ে নিশ্চয়ই এসব এডিট করে এনেছে। তাহলে পরের দৃশ্য দেখেন। পরের দৃশ্যতে আফিয়ার সাথের ভিডিও। আফি, আমার আফি, ও জীবিত আছে। তাহলে আমরা ওই দিন কার লাশ মাটি দিলাম? এই আদিবা, আমার আফিয়া কোথায়? কি করেছিস তুই ওর সাথে? হ্যাঁ, ফিরিয়ে দে আমার মেয়েকে আমার কাছে। বড় কাকি, তুমি বিশ্বাস করো এইসব কিছু ওই মেয়ে এমন কিছু করেছে যে তোমরা আমাকে অবিশ্বাস করো। এই সাবা, এইসব করে তুই কি প্রমাণ করতে চাইছিস? কেন আমার সুখের সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছিস? বদ মেয়ে, আজ আমি তোকে থাপ্পড় মারতে চাইলে হাত ধরে থামায়। আদিবা, আমার আফিয়া কোথায় বলো? এই ভিডিও সব সত্য, কোনো কিছু করেনি সাবা। বলো কোথায় রেখেছ? এতটা বছর তোমার মতো একটা সাইকোর সাথে সংসার করছি। বিশ্বাস করো শাফিন, এই সব কিছু মিথ্যা। আফিয়া মারা গেছে। সত্যি কি আমি মারা গেছি মাই ডিয়ার সতীন? সবাই আফিয়াকে দেখে অবাক। আদিবাও অবাক হলো। এই, তুই এখানে আসলি কি করে? তোকে তো আমি... হ্যাঁ বল, আমাকে তুই কি করেছিলি? আমি তো তোর সাথে কিচ্ছু করিনি। আমাকে তুই কিছুই করিসনি, তাই না? শুধু 27 বছর আটকে রেখেছিস, আর আমার ও আমার ছেলের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছিস। তোর কারণে আমি এত বছর আমার ছেলে ও আমার ভালোবাসা থেকে দূরে থেকেছি। শাফিন এগিয়ে এসে, আফি, আমার আফি, এত বছর কোথায় ছিলে? জানো, যখন আমরা জানতে পারি তুমি মারা গেছো, তখন যে... শাফিন, আমি তোমাকে ক্ষমা করব না। আদিবা যদিও প্ল্যান করেছিল তোমাকে পাওয়ার জন্য, তারপরেও তোমার বুদ্ধি কি সব লোপ পেয়েছিল? বিশ্বাস করো আফি, যখন তোমাকে হারাই তখন আমার মানসিকভাবে ভেঙে পড়ি। আর তার উপর আদিবাও ওর বাবা আমাকে এমনভাবে বোঝাতে লাগলো, শেষে বাধ্য হয়ে বিয়ে করি। তাহলে আমাদের রুমে না থেকে অন্য রুমে থেকেছ কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ঠিকই খুঁজে পাবে। হায়, আমার স্বামী তো তার নতুন বউয়ের নেশায় পড়ে আমার অস্তিত্বকে ভুলে যাবে। মায়ের বলার পরেও কেন ওকে বিশ্বাস করলে? আমার কাছে তুমিও সমান দোষী। তোমার অবহেলায় আমার ছেলেটা বড় হয়েছে। কাকা কাকি এই কাজে মেয়েকে সাহায্য করতে একটুও বুক কাঁপল না? যে ভাইয়ের টাকায় বড় হয়েছেন তার মেয়ের সাথে এমনটা করতে? আপনাদের কারণে আজ আমি আমার বাবাকে হারিয়েছি। মাও মরার মতো বেঁচে আছে।
এই সম্পদের জন্য মেয়ের এমন কাজে সাহায্য করেছ, তাই না কাকা? সালাউদ্দিন ও আয়শা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোট থেকে তোমাদের কাছে বড় হয়েছি, সেই তোমরা আমার সাথে এমনটা করলে? তোমরা সবাই অকৃতজ্ঞ। তোমাদের ও তোমার মেয়ের মতো করব। অনেক হয়েছে, ভালো মানুষই দেখানো। এবার দেখব ওই সম্পদের মাঝেই তোমাদের মাটি দেব। আফরিন বেগম, আফিয়ার মা। মারে, মরার আগে তোকে জীবিত দেখেছি, এটাই অনেক। মাগো, আজ যদি শাফিনকে ভালো না বাসতাম তাহলে আমার বাবাকেও হারাতাম না, আর এত বছর নিজেও বন্দী হয়ে থাকতে হতো না। শাফিন আমার জীবনে একটা ভালোবাসারূপী অভিশাপ। আফিয়া আদিবার সামনে এগিয়ে গিয়ে পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে বলল, এই শাফিনের জন্য আমাকে বন্দী করে রেখেছিস না? তাকে তো 27 বছর ধরে নিজের হাতে নাচিয়েছিস। এবার যা, তোকে দিয়ে দিলাম শাফিনকে। যা, তোকে আমি ভিক্ষা দিয়ে দিলাম। তবে এত বছরের কাজের শাস্তি তো ভোগ করতেই হবে তোকে। অফিসার, ভিতরে এসে নিয়ে যান এদের সবাইকে। এই আফি, তুই এমনটা করতে পারিস না, আমি তোর বোন হই। কি বললি? তুই আমার বোন? তাহলে এত বছর আমার সাথে যা করেছিস তখন মনে হয়নি আমি তোর কি হই? যদি এক খুন মাফ হতো তবে এই হাতে তোকে মারতে একটুও কাঁপত না। এত বছর আমার ছেলেকে অবহেলা অত্যাচার করেছিস। আজকের পর থেকে তোর ছেলে মেয়ে তোর কৃতকর্মের জন্য কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেই ব্যবস্থা তুই নিজে করেছিস আদিবা। দেখবি একজন মা হয়ে সন্তানের কষ্টে কতটা পুড়ে। তুই এত বছর নিজের সুখ খুঁজেছিস, এইবার সেই সুখের তাপে তোর সন্তানেরা পুড়বে। মারে, যদি ওকে পুলিশে দিস তাহলে ওর সন্তানেরা যদি আবার আমাদের দিয়ানের ক্ষতি করে, কারণ কালসাপের পেটে তো কালসাপ জন্ম নেয় না মা। ওরা ওর ভাইকে অনেক ভালোবাসে। তাছাড়া আমি আর দিয়ান আর এই বাড়িতে থাকছি না। আমার দিয়ান কখনো এই সম্পদের অধিকার চাইবে না, তাহলে তার ক্ষতি হবে না। জানো মা, যখন আদিবা আর ওর বান্ধবী আমাকে সরানোর প্ল্যান করে রুমে এসে শাফিকে কল করি, ও কি করলো জানো? আফি সোনা, মিটিংয়ে যাব, পরে কথা হবে বলে মোবাইলটা বন্ধ করে দেয়। কতবার কল দিয়েছে খবর নেই। শেষে ডায়েরিতে সব লিখে তার পাসওয়ার্ডের কোড নাম্বারটা ওর মেসেজে দিয়ে দেয়। তারপরেও আমি মুক্তি পেলাম না। আমি ওকে যতটা ভালোবেসেছি ও আমাকে ততটা ভালোবাসেনি। শাফিন এসে, আফি, এসব কি বলছো? এটা তোমার সংসার, তুমি কেন এই বাড়ি ছেড়ে যাবে? শাফিন, বুড়ো বয়সে আর সংসার দিয়ে কী করবো বলো? তোমার মন প্রাণ জুড়ে আদিবার বাস, তাই আমি চাই না আর তোমাকে ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন মরার আগে ছেলের সাথে বাকি জীবনটা কাটাতে চাই। আমি এতটুকু চাইব, তুমি আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে না। তবে তোমার যদি একা থাকতে খুব কষ্ট হয় তাহলে তোমার বউকে ছাড়িয়ে নাও, আমি কিছুই বলবো না। আদিব এগিয়ে এলো। বড় মা, এমনটা করো না। বাবা আজও তোমাকে অনেক ভালোবাসে জানো। মায়ের সাথে তাকে কখনো হাসতে দেখিনি, অথচ তোমার ছবির সাথে সে অনেক কথা বলতো, হাসত। মায়ের কাজে আমরা লজ্জিত। তার মতো একটা সাইকো মহিলার পেটে জন্ম না নিয়ে যদি মরে যেতাম সেটাও নিজেদের সৌভাগ্য মনে হতো। বাবাকে তার কাজের জন্য সাফাই দিতে দাও। না আদিব, তোমার বাবার কোনো কথা আমি শুনতে চাই না। সে যদি আমাকে এতটাই ভালোবাসত তাহলে আমায় দিয়ানের সাথে যখন আদিবা অন্যায় করত তখন সে কেন কোনো পদক্ষেপ নেয়নি? মায়ের কথাগুলো মন দিয়ে শুনলে আমি আরও আগে মুক্তি পেতাম। তোমাদের বাবা তোমাদের থাকবে, আমরা তাকে তোমাদের কাছ থেকে নেব না। জীবনে অনেক কষ্টের পরে এই দিনটা পেয়েছি, তাই কারো কথায় আমার মন গলবে না। শাফিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আফিয়ার কঠিন কঠিন কথাগুলো শুনছে। আজ নিজের একটু ভুলের জন্য ভালোবাসার মানুষটির চোখে ভালোবাসা ছাড়া ঘৃণা দেখছে। ইস আদিবা, তোর কথা না শুনলে আজ এই দিন দেখতে হতো না। তোমার শেষ কথা শুনে আদির মা বানাই, তবে সে আমাকে বিয়ে করতে রাজি হয়। তার বাবা আমাকে শর্ত দেয়, তার মেয়েকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দিতে হবে, তবেই তিনি মেয়ে বিয়ে দেবেন। বিয়ের পরে অনেক কষ্টে আদিবাকে তার অধিকার দেয়, আর নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় সারা জীবনের জন্য। আজ যাদের জন্য আমার জীবনটা এতটা কষ্টে ভরা, তাদেরকে তো আর সামান্য জেলের শাস্তিতে কিছু হবে না, আবার সহজ মৃত্যুতেও হবে না। আদিবা, তুই যেমন আমার আফির জীবনটা কষ্টে ভরে দিয়েছিস, আমিও তোর জীবনটাকে কষ্টে ভরে দেব। এতক্ষণ রহিমা বেগম সব দেখলেন ও শুনলেন। আফিয়া আপা, এবার বুঝতে পেরেছি আমাকে কেন ওরা এই কাজের জন্য টার্গেট করেছে। দুই বান্ধবী এক ধাঁচের। ওর বান্ধবী আনু সাদের বাবাকে বিয়ে করে। যদি কখনো সাদমান আমার কাছে চলে আসে, তাই তো খুব সুন্দর কৌশলে আমাকে আপনাকে একসাথে করে রেখেছে। সাদমান, চিনতে পারো আমাকে বলে বোরকার নেকাব সরায়। সাদমানের মুখ থেকে আপনা আপনি হিমা নামটা উচ্চারণ হয়। কোথায় ছিলে এত বছর? জানো কত খুঁজেছি তোমাদের, কিন্তু পাইনি। আমার একটা ভুলের জন্য আমি তোমাদের হারিয়ে ফেলেছি। আজ এত বছর পরে দেখব, ভাবতে পারিনি। আমার সন্তানেরা কোথায় হিমা? তাদের কথা তুমি তোমার মুখে নেবে না। ওরা শুধুমাত্র আমার সন্তান, তোমার কিচ্ছু হয় না। হিমা, আমাকে তুমি ভুল বোঝো না। আমি আনুর পাতা ফাঁদে পড়ে বিয়ে করতে বাধ্য হই।
পরে যখন লুকিয়ে তোমাদের কাছে যাই ততক্ষণে তোমরা ওইখান থেকে চলে গেছ। বিশ্বাস করো, কত খুঁজেছি তোমাদের, পাইনি। ওই দিন তোমার সাথে ওই ব্যবহার না করলে আনু আমাদের ছেলেকে মেরে ফেলতো, তাই তো বাধ্য হয়ে বিয়ে করতে হয়। তুমি তো সুখেই ছিলে সাদমান, ধনী স্ত্রী, মেয়ে নিয়ে। আমরা তোমার অপেক্ষায় 1 মাস ছিলাম ওই বাড়িতে। এই শহরে একা একটা প্রেগনেন্ট মেয়ে একটা 4 বছরের বাচ্চা নিয়ে কিভাবে চলে? তার উপরে আমি নিজে এতিম, তাই কাজের সন্ধানে বের হই। তখনই এই অসভ্য মেয়ের সাথে দেখা হয়। এরপর থেকে চলে আমাদের বন্দি জীবন। তাদের কারণে আমরা কখনো কারোর সাথে মিশতে পারতাম না। সবসময় ভয় দেখিয়ে রাখত, কাউকে কিছু বললে বাচ্চাদের মেরে ফেলবে। জানো, আজ মুক্ত হয়ে এত বছর পর আমরা সবাই শান্তির ঘুম দিয়েছি। বিশ্বাস করো হিমা, আনুর সাথে আমার প্রেমের কোনো সম্পর্ক ছিল না। ওই দিন পার্টিতে আমার খাবারে কি যেন মিশিয়েছিল। যখন ঘুম ভাঙে তখন দেখি আনুর সাথে আমি একই বিছানায়। ওর ভাষ্যমতে আমি ওকে, তাই আমাকে 2 দিনের সময় দেয় বিয়ে করতে। আমি তোমাদের নিয়ে পালাতে চেয়েছি কিন্তু পারিনি, তার আগে ওকে বিয়ে করতে হয়। বাবা, আমরা তোমার সন্তান, দেখো। দেখে একটা মেয়ে একটা ছেলে দাঁড়ানো। মেয়েটা বাবার চেহারা পেয়েছে, বুঝতে পারে এটা তার সেই অনাগত সন্তান। মারে, তোরা আমার বুকে আয়, তোদেরকে একটু এই বুকের মাঝে নিয়ে শেষ নিঃশ্বাস নিতে চাই। আনু, ওই লোকগুলো কোথায় ছিল? হ্যাঁ, ওরা বাড়ি থেকে বের হলো, আমাদের কিছু জানালো না। আমিও তাই ভাবছি, কোথায় মরল ওরা? কোথাও মরেনি খালা, ওরা টাকার কাছে নিজেদের বিশ্বাস বিক্রি করছে, তাই তো আপনাদের পাপের রাজ্যে ধ্বংস হলো। এদিকে আদিব, বাবা তুমি এমন কথা বলো না, আমার কষ্ট হয়। অদ্রিত ছোট, ও কিছু বুঝে না, কিন্তু তুমি তো বুঝো আমি যা করেছি আমার ভালোবাসার জন্য করেছি। হাসালে মা, আদৌ কি তুমি বাবার ভালোবাসা পেয়েছ? বাবা তোমার সাথে নামে মাত্র থাকে, তার সমস্ত ভালোবাসা ছিল বড় মার জন্য। তুমি শুধু তার। থাক, আমি ছেলে হয়ে আর বাজে কথা বলতে চাই না। অফিসার, এদের নিয়ে যান। আদিব বাবা, আমাকে তুই পুলিশের হাতে দিস না, আমাকে তুই বাঁচা। অফিসার আদিবা, আনু, সালাউদ্দিন আর আয়শাকে ধরে নিয়ে যায়। আদিবা চেঁচিয়ে বলছে, আমি আবার আসবো আমার সংসারে। আফিয়া, তোকে কখনো সাফিনের হতে দেব না। পুরো বাড়ি চলছে পিনপত নীরবতায়। সবাই আদিবার কথা শুনল। আফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে বলল, দিয়ান, আমি সাদদের সাথে চলে যাই, তুই থাক, তুই কাল সবকিছু নিয়ে চলে আসিস। না মা, তোমার সাথেই বের হব, আমরা সবকিছু রেডি করে রেখেছি, তাই দেরি লাগবে না। একটু দাঁড়াও সাবা, চলো ব্যাগগুলো নিয়ে আসি। ভাবি, তুমি একটু শান্ত হয়ে বসো, ভাইয়াকে এতটা শাস্তি দিও না। না সামিন, তোমার ভাই আমাদের কাছে অপরাধী। সে কি ছোট বাচ্চা নাকি যে সে যা বলবে বিশ্বাস করে নেবে? এখন নতুন করে তার সাথে সংসার করার ইচ্ছা নেই। দেখা যাবে আদিবা কোনোভাবে ছাড়া পেয়ে আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তার থেকে এটাই ভালো আমি একা থাকি। আফি প্লিজ, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি মানছি যা করেছি ভুল করেছি, এখন একটা সুযোগ দাও আমার ভুলগুলো শুধরে নেওয়ার। সুযোগ চাইছ? ওকে দিব তোমাকে একটা সুযোগ। থাকবো এই বাড়িতে, করব তোমার সাথে সংসার, তবে কিছু শর্তে। বলো, আমি তোমার সব শর্তে রাজি। দাঁড়াও বলছি, এই বাড়িতে থাকাকালীন তুমি তোমার 2 সন্তানকে কখনো আদর করে ডাকতে পারবে না। আদিবকে তোমার অফিস থেকে বের করে দিতে হবে। কি করে খাবে সেটা দেখার বিষয় তোমার না। এটা কি করে হয় আফিয়া? অদ্রি এখনও ছোট, তাছাড়া দুজনেই তার মায়ের কাজে কষ্ট পেয়েছে। এখন আমাদের উচিত তাদের সান্ত্বনা দেওয়া, তা না করে তুমি ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে বলছো। সাফি, উফ, আজ আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে দেখছি। সাফি, তোমার বাচ্চারা ছোট, তাহলে আমার বাচ্চাটা কি বড় ছিল যখন তুমি তোমার বউয়ের কথা অবহেলা করেছ? কখনো চোখ তুলে তাকিয়েছ আমার ছেলেটা সুস্থ আছে কিনা? কখনো কোনো খোঁজ নিয়েছ ও খেয়েছে কিনা? যখন বাড়ি থেকে যায় একবারও খবর নিয়ে দেখেছ ছেলে টাকা পায় কোথায়? ভাগ্যিস আল্লাহ সহায় ছিল, ছেলেটা ভুল পথে পা দেয়নি। তুমি থাকো তোমার সন্তানদেরকে নিয়ে, আমাদের নিয়ে ভাবার দরকার নেই। তাই আর কখনো বলবে না আমাকে তুমি চাও বা এই সংসারে ফিরে আসো। যতটুকু ভালোবাসা ছিল হৃদয়ের মাঝে তা আজ এই বাড়িতে দাফন করে গেলাম। আজ থেকে ভাববো আমি বিধবা। আফিয়ার এই কথায় পুরো বাড়ি কেঁপে উঠল। শাফিন কথা বলার মতো কিছু খুঁজে পেল না। আফিয়া, আদিয়ান, সাবা চলে গেল। সবাই শুধু দেখে গেল। বড় কাকা, তুমি কি কখনো কাকিমাকে ভালোবেসেছিলে? আমার তো মনে হয় না। কাকিমা তোমাকে পরীক্ষা করে দেখছিল, আর তুমি কি করলে? সব সময়ের মতো আজও আদি ভাইয়াকে অবহেলা করলে। একবারও তার হাতটা ধরে বললে না আমি কারো দিকে তাকাবো না, এই সংসার তোমার, তুমি সবার খেয়াল রাখবে। কাকিমাকে যতটুকু দেখছি বা বুঝেছি তিনি কখনো তোমার 2 সন্তানকে ফেলে দিত না। শুধু আফসোস, ওই মহিলা সারা জীবন একজন ভুল মানুষকে ভালোবেসে গেছে, বিনিময় পেল শুধুই অবহেলা। আভিয়ান কথাগুলো বলে চলে গেল। শাফিনের সামনে 2 সন্তান দাঁড়িয়ে আছে। বাবা, আবারও তুমি ভুল করলে। এইবার বড় মা তোমাকে কিছুতেই ক্ষমা করবে না। নিজের দোষে আবারও তোমাকে হারালাম আফি। কেন আগের মতো তোমাকে বুঝতে পারলাম না?
শরীরটা টানতে টানতে চলে এলো আফিয়ার ঘরে। এই ঘরেই তো ছিল তাদের সাজানো সংসার। আফিয়া ও আদির ছবির সামনে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠল। আফি, তোমার চোখে ঘৃণা দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? যে চোখে তাকালে আমি আমার সুখের পৃথিবী দেখতে পেতাম, এখন সে চোখে আমি আমার জন্য করুণার হাসি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। গভীর রাতে খোলা জানলার কাছে দাঁড়িয়ে অন্ধকার দিকে তাকিয়ে আছে আফিয়া। এ অন্ধকার আর নিজের জীবনের সাথে খুব মিল খুঁজে পাওয়া যায়। না চাইতে আজ চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে। শাফি, এই চিনলে তোমার আফিকে? একবারও এসে বললে না, আফি এই সংসার তোমার, আজ থেকে এই সংসারের সবকিছু তোমার হাতে, তুমি যা বলবে তাই হবে। আমি তো তোমার মতো না শাফি, যে ওদের সাথে খারাপ কিছু করব। আমাকে এতটা খারাপ ভাবতে একটু বুকটা কাঁপেনি? কাঁপবে কিভাবে শাফি? এতদিন আদিবাজি ছিল ওই বুকে, তাই তো পাষাণ হয়ে গেছ। দিয়ান, চলো একবার মায়ের কাছে যাই, আজ মা খুব কষ্ট পেয়েছে। না সাবা, আজ মাকে কাঁদতে দাও। এত বছরের বিশ্বাস ভালোবাসা একসাথে হারিয়েছে, তাই কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। সাবা সকালে নামাজ পড়ে শাশুড়ির ঘরে আসে, দেখে আফিয়া খানম নামাজ পড়ে তাসবি গুনছে। মা, আসবো? তাসবিতে চুমু খেতে খেতে বলল, আসো। মায়ের ঘরে আসতে কখনো অনুমতির দরকার হয় না। দিয়ান কোথায়? আসছে, আজ সবাই একসাথে বসে চা খাবো। মা, জানি তোমার কষ্ট হচ্ছে, চলো বাবার কাছে যাই। না দিয়ান, সে আমাকে ভুলে আদিবার সাথে সংসার করছে, তাতে আমার একটুও কষ্ট লাগেনি। সে আমার মৃত্যুর জন্য তোকে দায়ী করে দিনের পর দিন অবহেলা করেছে, সেটার জন্য কষ্ট লেগেছে। একজন মা সব কিছু সহ্য করতে পারে, সন্তানের কষ্টে আছে এটা কখনো মেনে নিতে পারবে না। তুই জানিস, তোর দাদি শাফিকে বলেছিল আফিয়া বেঁচে আছে আর আদিবা তাকে আটকে রেখেছে। তোর বাবা কি বলেছে জানিস? মা, তুমি পাগল হয়ে গেছ, তাই আবল তাবল বলো। পরে আদিবা তোর দাদিকে ভয় দেখায়, যদি আমার কথা কারো কাছে বলে তাহলে আমাকে মেরে ফেলবে, তাই তো মরার আগ পর্যন্ত কারো কাছে বলতে পারেনি। বাবা, তোমার আজ অফিসে যেতে হবে না। না আদিব, আরও 2 দিন অফিসে যাব, পরে সবকিছু তুমি দেখবে। বাবা, তুমি দাদাভাইকে বোঝাও, সে কেন তার অধিকার ছেড়ে দিবে? আদিব, তুমি তো আফিয়াকে চেনো না, ও যা বলে তাই করে, মরে যাবে। তবুও এই সম্পদ ও আমার দিকে ভুলেও তাকাবে না। জীবনে অনেক বড় ভুল করেছি আদিবাকে আর ওর বাবা মাকে বিশ্বাস করে। যখন আদিবা আদিয়ানকে দেখতে পারত না, তখনই একটা কঠিন ব্যবস্থা নেওয়া দরকার ছিল। তা না করে আমি ওর কথায় তাল দিয়েছি। তোমাকে যখন আদর করতাম, ও তখন আমার কাছে আসে আর বলে, আমাকে আদর করো না কেন বাবা, ভাইকে শুধু আদর করো। আদিবা আমার সামনে ওকে মারে, আমি কিচ্ছু বলিনি। মা এর জন্য আমাকে থাপ্পড় মেরেছিল, বলেছিল তোর মতো ছেলে যেন কোনো মায়ের না হয়, তুই মরলেও আমার কষ্ট হবে না। সেদিনের পর থেকে মাও আমার সাথে কথা বলতো না। যখন আদি সিঁড়ি থেকে পড়ে পা ভাঙে, তারপর থেকে ও আরও গুটিয়ে থাকতো ভয়ে। স্কুলে থাকাকালীন ওর রেজাল্ট ছিল অনেক ভালো, আমি কখনো ওর স্কুলে যাইনি। যখন ও এসএসসি দিবে তখন স্কুলের স্যার আমাকে ডেকে পাঠায়। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কিছু করেছে, তাই যাবার আগে ওকে অনেক বকা দেই। ও শুধু এতটুকুই বলেছে, স্যার তোমার সাথে শুধু কথা বলবে, বিচার দেবে না। স্কুলে গেলে স্যার আমাকে বলে, এত বছরে একবারও আসলেন না, তাই আপনাকে দেখতে আমি আপনাকে আসতে বলি। আদিয়ান তো চমৎকার একটা ছেলে, কখনো কারোর সাথে খারাপ আচরণ করেনি। স্কুলের সবাই ওকে খুব পছন্দ করে এবং ওর রেজাল্ট সবসময় ভালো। ক্লাসের প্রথম হয়েও সবাইকে সাহায্য করে। আপনি নিশ্চয়ই পড়ান ওকে, না হলে ওকে যখন সবাই বলে কোন স্যার দিয়ে পড়ো, তখন বলে আমি কোনো স্যার দিয়ে পড়ি না। স্যারের কথা শুনে বাড়ি আসার পর নিজের কাছে প্রথমবার খারাপ লাগে, তাই গোপনে ওর ওপর নজর রাখি। খোঁজ নিয়ে জানতে পারি আমার ছেলে নিজের পড়ার খরচ নিজে চালায়, কারো কাছ থেকে নেয় না। বেশি অসুবিধা হলে দাদি বা কাকা কাকির কাছ থেকে নেয়। ওর স্কুলে ওর দাদি কাকা কাকি যায়। ও যে এসএসসি দেবে তাও জানতে পারি স্যারের ফোন দিয়ে ডাকায়। সেই দিন অপরাধের তাড়নায় ওর জন্য একটা মোবাইল কিনে নিয়ে যায়। তখন আমার কাছে কি বলেছিল জানো? আমার মোবাইল লাগবে না, যদি বেশি অসুবিধা না হয় তাহলে মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেবেন, সামনে আমার পরীক্ষা। যখন হাতটা উঠাবো তখন অজ্জি কাঁদছিল আমার কাছে আসার জন্য, তাই আমি মাথায় হাত না দিয়ে চলে আসি। তখন কি মনে করে আবার পেছনে তাকিয়ে দেখি ওর চোখে পানি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওই ঘটনার পরে 2 বছর পার হয়ে যায়, আমার সামনে আসে না, কখনো সামনে দিয়ে যায়ও নাই। যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে কলেজ থেকে স্যার বাসায় আসে ওকে দেখতে। আমি অফিসে যাব, তখন স্যারের সাথে পরিচয় হয়। তখন জানতে পারি আদি অসুস্থ, তাই দেখতে এসেছে। ভদ্রতার খাতিরে স্যারের সাথে আদির ঘরে যাই, দেখি জ্বরে ও বেহাল দশা ওর। আদি ওর দাদির ঘরে থাকত, ওর জন্য এই বিশাল বাড়িতে একটা নিজের রুম বলতে ছিল না। মোবাইলে কল আসে, আমি বারান্দায় কথা বলতে চলে যাই। যখন কথা শেষ করে রুমে আসতে নেই তখন স্যারকে বলছে, স্যার আমাকে 1 সপ্তাহের সময় দেন, আমি পরীক্ষার ফিস দিয়ে দেব, বাবাকে এ ব্যাপারে কিছু বলবেন না প্লিজ। স্যার চলে গেলে আদি ওর দাদির বুকে পড়ে কাঁদছে আর বলছে,
দাদি, মা কেন আমাকে ছেড়ে চলে গেল? কেন আমাকে সাথে করে নিল না? আমি আর পারছি না। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। তার পরের দিন দেখি কিছু ছেলে মেয়ে আসে আদিকে দেখতে, সাথে বড়রাও আসে। আমি এগিয়ে গিয়ে জানতে পারি আদি একটা কোচিং সেন্টারের ছোট ক্লাসের বাচ্চাদের পড়ায়। প্রিয় স্যার অসুস্থ, তাই দেখতে এসেছে। আবার যাদের বাসায় গিয়ে পড়ায় তারাও আসে দেখতে। সবাই দেখে যাবার সময় মাসের বেতন ওর হাতে তুলে দেয়। ওই টাকাটা পেয়ে আমার আদি খুশিতে কেঁদে দেয়। দাদি দেখো, টাকাটা বাসায় পেয়ে গেলাম, এবার আমি পরীক্ষা দিতে পারবো। যার বাবার এত বড় ব্যবসা, সে ছেলে টাকার জন্য নাকি পরীক্ষা দিতে পারছিল না। সকালে বাগানে মাকে হাঁটতে দেখে এগিয়ে যাই। মা, এখনো তুমি আমার সাথে রাগ করে থাকবে? এক বাড়িতে থেকেও আমরা কেউ কাউকে দেখতে পারি না। কেন এমন করছো বলো তো? আদি টাকার জন্য পরীক্ষা দিতে পারছে না, আমাকে বলতে পারতে। বললে কি করতে? ভিক্ষা হিসেবে দিতে, তাই না? নাকি তোমার বাচ্চাদের সাদকা হিসেবে দিতে? আমি আমার আদিকে কারো করুণা নিতে শিখাইনি। মা, আদি তো আমারও ছেলে, তাই না? না শাফি, আদি শুধুমাত্র আফিয়ার ছেলে। যদি তোমার ছেলে হতো তাহলে এত বছর পর মনে হলো আদি তোমার ছেলে? তার পড়ালেখা, খাওয়া দাওয়া, জামা কাপড়ের দরকার হয়, তা কোনটা পূরণ করেছ বলো তো? তুমি তোমার পরিবারকে নিয়ে আনন্দে আছো। আমার আদি কি করছে তার কোনো খোঁজখবর কোনোদিন রাখনি। করতে হবে না তোমার খোঁজখবর। এখন আদি বুঝে মা না থাকলে বাপই হয় তালই। তাই আদি বাঁচল না মরল তার খোঁজ নেওয়ার দরকার নেই। চিন্তা করো না, আদি কখনো তোমার কাছে কিচ্ছু চাইবে না। যাও, তোমার বউয়ের জন্য নতুন ডিজাইনের গহনা, শাড়ি কিনে আনো, তাতে তোমার আত্মা শান্তি পাবে। আদির জন্য আল্লাহ আছে, তার বাবার দরকার নেই। আর আদিও চায় না তোমাকে। ওই দিনের পর থেকে আমি আদিকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কেমন রোবটের মতো চলাফেরা করে, সারাদিন মনমরা হয়ে থাকে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় দাদিকে জড়িয়ে সে কি আনন্দ! তখন আমারও গর্ববোধ হয় আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বন্ধুরা সবাই ফোন করে আমাকে অভিনন্দন জানাচ্ছে, আমারও আনন্দ লাগছে। তারপরেও ওর কাছে যায়নি। আদি আর আভি 3 মাসের ছোট বড়, তাই তো ওদের দুজনের খুব মিল। যখন ও অনার্সের 2য় বর্ষে পড়ে তখন মা মারা যায়। সেই দিন দেখেছি আদির আহাজারি। সবার একটাই কথা, মা তো আমাদের মরেনি, মরেছে আদির। ঠিকই বলেছে। মা মারা যাওয়ার 6 দিন পরে আমার আদি বাসা ছাড়ে। তখনও আমি তাকে বাধা দিইনি। রুমানা খুব কষ্ট পেয়েছিল, তাই তো একদিন সকালে নাস্তা খাওয়ার সময় বলে, ভাইয়া, আদি কি আপনার আফিয়ার শেষ স্মৃতি, নাকি বাড়তি ঝামেলা ছিল? সে চলে যাওয়ার পরেও আপনার একটু কষ্ট লাগেনি? বাবা, তুমি তোমার পুরো জীবনটাই একটা ভুল মানুষের সাথে থেকে একটার পর একটা ভুল করে গেছ। সেই সাথে দাদাভাইকে অবহেলা করে গেছ। আমি হলে জীবনেও তোমার সাথে কথা তো দূরের কথা, মুখটাও দেখাতাম না। আদিব বাবার এই নির্বুদ্ধিতার জন্য বুক ভরা কষ্ট নিয়ে নিজের রুমে চলে এলো। সত্যি আদিব, আমার পাপের বোঝা অনেক, তাই তো ছেলের চোখে চোখ রাখতে পারি না। যদি জীবনের একটা রিমোট থাকতো তাহলে টেনে নিয়ে যেতাম সেই দিনের সময় যেদিন আফিয়ার সাথে এসব হয়েছিল। জানো সাবা, বাবা কখনো আমাকে ভালোবেসে কাছে টানেনি, কখনো আদর ভালোবাসা দেয়নি। আমি কি করলাম, কি খেলাম, কি পড়লাম, সব আমার দাদিমা করত। মা না থাকায় দাদিমাই ছিল আমার সব। যখন তাকে হারাই তখন ওই ঘরে, ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল। তাই তো বাড়ি থেকে হোস্টেলে উঠে পড়ি কাকিমাকে বলে। নিজের টিউশনের টাকা ও দাদিমার রেখে যাওয়া টাকা দিয়ে এই ছোট ফ্ল্যাটটা কিনি। তখন থেকে স্বপ্ন দেখি নিজের একটা পরিবারের, যার সাথে হবে আমার সংসার। তাই তো তোমাকে পেয়ে দেরি করিনি, ভালোবাসার ঘর বাঁধব বলে আমার জীবনের সাথে জড়ালাম। তার 3 দিন পরে সবাইকে কোর্টে হাজির করা হয়। আফিয়ার উকিলের মাধ্যমে পুলিশ 3 দিনের রিমান্ড চায়। আদিবা পক্ষে কোনো উকিল আসেনি, তাই আদিবা জজ সাহেবের কাছে নিজের দোষ স্বীকার করে। সবার দোষী প্রমাণ হলে আদিবাকে অপহরণের দায়ে এত বছর বন্দী করে রাখার জন্য 362 ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার কাজে সাহায্য করার জন্য আনুকে 14 বছর ও বাবা মা মেয়ের সব জানার সত্ত্বেও তথ্য গোপন করার জন্য উভয়কে 7 বছরের জন্য শাস্তি দেওয়া হলো। আদিবার মা বাবা হাউমাউ করে কেঁদে উঠল। আদিব, অদ্রি ও সেখানে ছিল, কিন্তু কিছু বলল না, শুধু মায়ের দিকে তাকিয়েছিল। এক পর্যায়ে অদ্রি দৌড়ে আদালতের বাইরে এসে কাঁদতে লাগল। যখন আদিবাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার সময় সাফিন ওর সামনে যায়। আদিবা আশা করি এখন বুঝবে বন্দি থাকতে কেমন লাগে। যদি ছেলে মেয়ে মন চায় দেখতে যাবে, আমি বাধা দেব না। তোমার সাথে এত বছর থেকে আমি যে পাপ করেছি, বাকি জীবনটা সেটা ভোগ করব। ভেবো না আফিয়ার সাথে সংসার করব বলে এমনটা করছি। এই শরীরে তোমার বিষাক্ত ছোঁয়া লেগে বিষে পরিণত হয়েছে, তাই আফিয়া আমাকে গ্রহণ করবে না। ও এখন মুক্ত থাকতে চায়। চিন্তা করো না, বাকি জীবন আমি তোমার বিষে বিষাক্ত হয়ে নিঃশ্বাস নিব। আদিবা শুধু শুনে গেল, কিছুই বলল না। কী বা বলবে? জীবনের কিছু ভুল যা চাইলেও শুধরানো যাবে না। সবাইকে যখন গাড়িতে ওঠানো হয় তখন অদ্রির সামনে এগিয়ে যায়। মা, তোমার করা কাজকে আমরা ঘৃণা করি, তোমাকে না। শুধু একটা কথা জানার খুব ইচ্ছা ছিল,
কি পেলে জীবনে এমনটা করে? আজ যদি তোমার বিয়েটা অন্য জায়গায় হতো তাহলে হয়তো তোমার জীবনটা শেষে সুন্দর হতো। এখন বুঝবে সন্তানদের ছাড়া যাকে এত বছর ভালোবেসেছ তাকে ছাড়া কেমন লাগে। জানো তো, তুমি যা করবে সেটাই তোমার ভাগ্যে ফিরে আসবে। হয়তো সময়ের সাথে সাথে তোমাকেও আমরা কিছু বছরের জন্য ভুলে যাব। আরেকজনের ঘর নষ্ট করে তুমি নিজের ভালোবাসার ঘর বাঁধতে চেয়েছ। কখনো কি পেয়েছ সে ভালোবাসা? বাবা তোমার কাছে ছিল শুধুমাত্র আমাদের জন্য। তুমিও বাবাকে হারানোর ভয়ে আমাদের তাড়াতাড়ি পৃথিবীতে আনো। এক প্রকারে সফল হও। শেষে কি হলো? খারাপ কাজের বিনাশ তো হলোই। আদিবাকে নিয়ে গাড়ি ছুটে চলল। অদ্রি ভাইয়ের বুকে মাথা রেখে কাঁদছে। অদ্রি দেখল আফিয়া ও আদিয়ান চলে যাচ্ছে। ভাইকে ছেড়ে দৌড়ে গেল দাদাভাইয়ের কাছে। দাদাভাই, যেও না, চলো না বাড়ি যাই। বড় মা, বাড়ি চলো না, বাবার উপর রাগ করে থেকো না। অদ্রি, তোমার যখন বেশি মন খারাপ হবে তখন তুমি আমাদের বাসায় যাও, তারপরেও ওই বাড়িতে যেতে বলো না। তোমার বাবাকে আমি আমার জীবনের পুরো 16 আনা ভাবতাম, অথচ দেখো আমি তার জীবনের 1 আনাতেও নেই। ভালো থেকো, আমরা আসি। বাবা, তুমি দাঁড়িয়ে থেকো না, বড় মাকে বোঝাও। বাড়ি চলো অদ্রি, এখানে এমন করো না। আদিব বোনকে আদর করে দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মা, শুরু থেকে যদি বোঝাতে শাফিনকে ভালোবাসা অন্যায়, হয়তো বুঝতাম। তোমরা আমার ভুলের সাথে তাল মিলিয়েছ। দেখো, শেষ বয়সে আমি সংসার ছাড়া শাফিন আমার কোনো কালই ছিল না। সেটা বিয়ের কয়েক বছর পরে বুঝে গেছি। তাই তো সব সত্যি বলতে চেয়েছি, কিন্তু তোমরা না করেছ। বলেছ তোর সন্তান আছে, তাদের কথা ভাব। সন্তানদের দিকে তাকিয়ে সব অন্যায় করেছি। সে আদরের সন্তানও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এত ভালোবাসা মানুষদের চোখে আমি আজ ঘৃণা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। একেই বলে যেমন কর্ম তেমন ফল। সাদমান আনুর নামে আলাদা কেস করে এত বছর তার পরিবারকে ব্ল্যাকমেল করে আটকে রাখার জন্য, সাথে ডিভোর্সের জন্য আপিল করে আদালতে। আনুকে পুনরায় আনা হলে দোষী প্রমাণ হয়, তাকেও যাবজ্জীবন কারাবাস দেয়া হয় এবং সাথে ডিভোর্সটাও হয়ে যায়। সাদমান তার পরিবার ফিরে পেয়ে খুশি, তাই তারা সাবাকে ধন্যবাদ জানিয়ে চলে যায় এলাকা ছেড়ে। অনন্যা সাদমানের সন্তান না, তাই সে সাদমানের সাথে যেতে রাজি না। আর মা তার অবর্তমানে এই সম্পদের মালিক, তাই সাদমান চলে যাওয়াতে সেও খুশি। বেশ কিছুদিন চলে গেল। সবার মাঝে হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করছে আফিয়া খানম। প্রায় সময় ঘুম পায় আগের তুলনায়, খাবার বেশি খায়, মাঝে মধ্যে বমি করে পেট খালি করে ফেলে, আবার খাবার নিয়ে বসে। সাবা, হ্যাঁ মা, তোমাকে ডাক্তার দেখাতে হবে। কেন মা? আমার তো কিছু হয়নি। হয়েছে, আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তুমি প্রেগন্যান্ট। কি? হ্যাঁ মা, তোমার লক্ষণ সেটাই। মা, আমার কেমন যেন লাগছে। ভয়ের কিছু নেই, আমি তো আছি, চলো যাই। সাবা শাশুড়ির সাথে মিলে হাসপাতালে গিয়ে পরীক্ষা করে আসলো। রিপোর্ট কাল দিবে, তাই দুজনের মাঝে চলছে গোপন অস্থিরতা। বাবা জিজ্ঞেস করল, মা সাবা, তোমাদের কি কিছু হয়েছে? দুজনকে কেমন জানি লাগছে। না বাবা, আমরা একটা ভূতের ছবি দেখেছিলাম তো, তাই একটু ভয় পেয়েছি। তুমিও না সবার সাথে থেকে একদম বাচ্চা হয়ে যাচ্ছ। এই যে মহারানী, আপনি আজ রাতে ভয় পেলে পরে বোঝাবো। তোমরা বসো, আমি গোসল করে আসছি। যা গরম। আচ্ছা সাবা, আমাদের দুজনকে স্বাভাবিক থাকতে হবে, না হলে ধরা পড়ে যাব। হ্যাঁ মা। রাতে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেল। হাসপাতালে এসে শাশুড়ি বউ দুজনেই ডাক্তারের কথা শুনে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। মা, আমি হ্যাঁ মা, তুমি নিজেই মা হবে। তোমার পেটে আমার দিয়ানের অংশ। চলো বাড়ি যাই, দিয়ানের আসার সময় হয়েছে। বাসায় আসার 2 ঘন্টা পরে দিয়ান আসে। মা, তোমার আর বউয়ের চোখে মুখে ফোলা। এই, তোমরা দুজন কেঁদেছ তাই না? সাবা ওইখান থেকে চলে এলো ঘরে। এই সাবা, কি হলো? তোমার রুমে গেলে কেন? দিয়ান, তুই রুমে যা, গিয়ে শুনে আয়, আমি ততক্ষণে নামাজ পড়ে আসি, একসাথে ভাত খাবো। সাবা, কি হয়েছে তোমার? দিয়ান, তোমার আমার ভালোবাসার আরও একজন ভাগিদার আসছে। মানে? আমরা ভালোবাসার ঘর বাঁধব বলেছিলাম, সেই ঘর আলোকিত করতে কেউ আসছে। দিয়ান তাকিয়ে আছে সাবার দিকে। সাবা, তার মানে আমার ঘরের রাজকন্যা আসছে তাই না? সাবা, আমি বাবা হব? ও আল্লাহ, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার স্বপ্নগুলো এত তাড়াতাড়ি পূরণ করবে। চলো আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পরে মায়ের কাছে যাব। দুজনে নামাজ পড়ে মায়ের ঘরে যায়। মা বলল, আয় বাবা, আমি বাবা হব মা। হ্যাঁ বাবা, আমার ছোট দিয়ান এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন বাবা হবে। শুধু একবার ও আসুক, আমি ওকে পালব। তোদের কাজ তুই অফিস করবি আর সাবা তার লেখাপড়া শেষ করবে। ওর মাঝে আমার অপূর্ণ ইচ্ছা পূরণ করব। জানিস, তোর জন্মের পরে আদিবা তোর মুখটা পর্যন্ত দেখতে দেয়নি। পুরো 1 বছর পরে তোর ছবি দেখি, প্রতি 6 মাস পর পর তোর ছবি দেখে কাটাই। পুরনো সে বিষাক্ত কথা মনে করে আজকের আনন্দ মাটি করতে চাই না। কাল মিষ্টি নিয়ে আসবি, সবাইকে দিয়ে সুখবর জানাবো। ওকে মা, চলো খাবে। সাবা মা হবে শুনে সবাই দেখতে আসলো। তন্নি গ্রামে গিয়েছিল, তাই যখন শুনল তখন আর থাকেনি, বাবা মাকে নিয়ে চলে এলো। আভিয়ান, আদিব, অদ্রি, কাকা কাকি সবার জন্য গিফট নিয়ে এলো।
আজিজুল ও তাইবা, সাথে খাদিজা খালাও আসছে। এই সময় সে সাবার কাছে থাকবে বলে বায়না ধরেছে। সাবা, এবার দিয়ানকে তোমার ব্যাপারে বলো। তোমার বাবা যেভাবে তোমার খোঁজ করছে, তাতে যদি একবার তোমাকে পায় তখন নাকি তোমাকে মেরে ফেলবে। তুমি এই বাসা ছেড়ে ওয়ারির বাড়িতে চলে যাও, যেটা তুমি ইদানিং কিনেছ। এখন এই অবস্থায় যদি কিছু হয়, পারবে নিজেকে ক্ষমা করতে? কাকা, আপনি দিয়ান আর মায়ের সাথে কথা বলেন। যদি আমাকে তারা ভুল বুঝে তাহলে সহ্য করতে পারবো না। আচ্ছা চলো, সবার সামনেই বলি। মা, দিয়ান, তোমাদের দুজনের সাথে আমাদের কিছু কথা আছে, প্লিজ আমাকে ভুল বুঝো না। হ্যাঁ বলো, আমার ভয় লাগছে। কিছু কি হয়েছে? সাবা, চুপ করে থেকো না, বলো। আহা দিয়ান, তুই এত অস্থির হচ্ছিস কেন? ওকে ওর মতো গুছিয়ে বলতে দে। মা, আসলে আসলে সাবা, আমি বলি। দেখেন আপা, সাবা আসলে। হ্যাঁ বলেন, কি দুজনই আসলের মধ্যে এসে আটকে গেলেন কেন? সাবা আমাদের এখানে আশ্রিতা ছিল না, মানে। পরে আজিজুল হক সাহেব সব খুলে বললেন। আফিয়া গিয়ে সাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুই আর আমার দিয়ান একই রকম জীবন উপভোগ করেছিস, তাই তো আল্লাহ পাক তোদের দুজনকে এক করে দিয়েছে। এখন থেকে আমি তোদের মা, আমিই বাবা। আয় দুজনে আমার বুকে আয়। আপা এখন তাই চাইছে যে আপনাদের সব দিক থেকে তো বিপদ, কখন কি হয়ে যায়। তাই সাবার ওয়ারিতে একটা বাড়ি আছে, ওইখানে সবাই চলে যান। না করবেন না প্লিজ। মেয়েটা ছোট থেকে কষ্ট করেছে, তাই চাই না ওর এই সুখের পথে কেউ আসুক। দিয়ান বাবা, তুমি চুপ করে থেকো না, কিছু একটা বলো। জানি ভাবছো সাবার সম্পদ ভোগ করাটা তোমার কাছে লজ্জাজনক, তাহলে বলবো যা আছে সাবা আর তোমার। ওর নানা ওর মার রেখে যাওয়ার সম্পদ কিছুতেই অন্য কারো হক নেই, তাই বলছি একটু ভেবে দেখো। দিয়ান বাবা, আজিজুল ভাই ঠিক বলেছে, তাছাড়া তোমারও তো কম নেই। আমার বাবার ভাগের সবকিছুর যখন আমি মালিক, দুদিন পরে তুমিও সেগুলোর মালিক হবে। ওরা যদি জেলে বসে তোমাদের কিছু করে দেয়, এখন সাবার বাবাও সম্পদের জন্য তার মেয়ের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। সব কথা যুক্তি শুনে দিয়ান তার পরিবারের সবার নিরাপত্তার কথা ভেবে ওয়ারির বাড়িতে উঠে গেল। দিয়ানের নানি এবং তন্নি ওরাও থাকবে এখন থেকে। তাইবা আন্টি, তোমার হাতে শুটকি ভর্তা খাবো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। সে ভর্তার সব উপকরণ রেডি করছে। খাদিজা, আফিয়া, আফরিন বেগম বসে নাতবুকে উপদেশ দিচ্ছে। জানিস সাবা, নীলার সাথে কি হয়েছে? না কাকি। নীলা মাসুদের সাথে সম্পর্ক হওয়াতে জামিলদের বাড়ি থেকে বের করে দেয়। পরে জামিল বুদ্ধি করে মাসুদের মাধ্যমে নীলাকে ডিভোর্স দেয়। এত টাকা কোথায় পেল? পায়নি রে। নীলা 10 লক্ষ টাকা নিয়ে ডিভোর্স দেয় জামিলকে। কয়েক মাস পরে নীলার পেটে বাচ্চা আসলে মাসুদকে চাপ দেয়। মাসুদ তখন নতুন ব্যবসার নাম করে সেই টাকা নিয়ে নেয়। ভুয়া বিয়ের নাটক করে মাসুদ সেই 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। শুনেছি বিদেশে চলে গেছে। জামিল এক মেয়েকে বিয়ে করে আনে, এতে জাহানারা বেগম খুব ক্ষেপে যায়। বাড়ি থেকে ওই মেয়েকে বের করে দেয়। মেয়ে গিয়ে থানায় কেস করে পুলিশ দিয়েছে। মা ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে চেয়ারম্যান সাহেব এই সব ঝামেলা মিটিয়ে জামিলকে মন দিয়ে সংসার করতে বলে। জামিল এখন আর জাহানারা বেগমের কথায় চলে না। বউ যা বলে তাই করে, মায়ের দিকে ফিরেও তাকায় না। মা কিছু বলে তুমি তো এর থেকে জঘন্য মেয়ের সাথে বিয়ে দিয়েছিলে, তারপরেও কেয়া ভালো আছে। জামিল বাসায় না থাকলে বউ ঘরের সব কাজ শাশুড়িকে দিয়ে করায়। ওই দিন আসছিল তোর খোঁজ করতে, বলেছে সাবার সাথে একটু কথা বলবো। আমি বলেছি মেয়েটার মাত্র বিয়ে হয়েছে, কিছুদিন পরে কথা বলাবো। জাহানারা আন্টির লোভের কারণে আজ তার এই অবস্থা। নীলাও অতি লোভে সব হারালো। শুনেছি তোর বাবা এখন ঢাকাতেই আছে, তার পরিবারের সবাইকে নিয়ে। ও, সাবার 9 মাসের পেট নিয়ে এলো পরীক্ষা দিতে, সাথে দিয়ান আছে। এই পর্যন্ত 4টা পরীক্ষা শেষ হলো। দিয়ান মাঝে 3 দিন গ্যাপ আছে, তাই আজ আমি ফুচকা খাবো, কোনো না শুনবো না। আমার বেবি ফুচকার জন্য কাঁদছে। দিয়ান সাবার কথা শুনে মুচকি হাসে। চলো খাওয়াবো। সাবা বসতে পারছে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তন্নি, রুমানা, অজ্জি, আভিয়ান সাথে খাচ্ছে। দাদা ভাই, ভাবির পেটে কে আছে, ছেলেটা মেয়ে? আমরা তা জানতে চাইনি। আল্লাহ ইচ্ছায় যা দেবেন তাতেই খুশি। তো আভি, কবে বউ ঘরে নিবি? দেখি ম্যাডামের পরীক্ষা শেষ হোক, এবার আর শুনছি না। সাবা ভাবি এক বাচ্চার মা হয়ে যাচ্ছে, আর আমি বউকে ঘরে উঠাতে পারছি না। এমন ভাব করো না, তাহলে বিয়ে ক্যান্সেল। বললেই হলো বিয়ে করবে না, তুলে নিয়ে যাব। সবার আনন্দ করে ফুচকা খাচ্ছে, তার মধ্যে এমন একটা কাজ হবে কেউ ভাবতেই পারেনি। দিয়ান ওদের সবার চিৎকার শুনছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। যখন বুঝ আসলো, দৌড়ে সাবাকে ধরে কেঁদে বলল, আভি, আমার সাবাকে বাঁচা। ওদের ফুচকা খাওয়ার মাঝে হঠাৎ করে একটা লোক এসে সাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাবা পড়ে গিয়ে চিৎকার করে উঠল। লোকটা আর কেউ না, ওর বাবা নাজমুল। সাবা, আজ কয়েক মাস অপেক্ষার পরে তোকে পেলাম, তাই তোকে মারতে দেরি করলাম না। যে সম্পদের জন্য তোর মা আর নানাকে মারলাম, সেই সম্পদ আমার না হলে তোরও হতে দেব না বলে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়।
তখন একটা সিএনজি তার পায়ের উপর দিয়ে চলে যায়। সাবাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পথচারীরা নাজমুলকেও নেয়। সাবার কথা শুনে সবাই হাসপাতালে আসে। আফিয়া বেগম হাসপাতালে এসে দেখে তার ছেলে মেঝেতে বসে আছে, কেমন অনুভূতি শূন্য হয়ে। দিয়ান বাবা, কি হয়েছে আমার মেয়ের? বল, তুই না সাথে ছিলি? মা গো, আমার সাবাকে আমার কাছে ফিরে আসতে বলো, ওকে ছাড়া আমার বেঁচে থাকা হবে না মা। সাবা, তোমাকে ফিরতেই হবে আমাদের সন্তানকে নিয়ে। এখনও আমরা আমাদের ভালোবাসার অংশকে দেখিনি সাবা, ফিরে এসো। জ্ঞান হারিয়ে মায়ের বুকে পড়ল। এই আভি, কেমন করে হলো রে এসব? কাকিমা ভাবির বাবা ভাবিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেও আছে এই হাসপাতালে, সবকিছু খুলে বলল। আল্লাহ, তুমি সহায় হও, আমাদের আর কাঁদিও না। ডাক্তার বাইরে এসে জানালো ৮ ঘন্টার মধ্যেই 2 ব্যাগ ও পজিটিভ রক্ত জোগাড় করতে হবে। তন্নির সাথে মিলে যাওয়াতে ও দেয়, রহিমার ছেলে সাদ সেও দেয়। এখন ওটির সামনে সবাই বসে আছে, কখন অপারেশন শেষ হবে। আফিয়া আফরিন বেগম বিভিন্ন দোয়া পড়ছে যেন আল্লাহ সব ঠিক করে দেয়। 1 ঘন্টা পরে নার্স বের হলো, তোয়ালে দিয়ে মোড়ানো একটা বাচ্চা নিয়ে। মেয়ে বাচ্চা হয়েছে, দেখে নেন, বাচ্চাকে নিয়ে যাব, কয়েকটা পরীক্ষা করে দেখব কোনো আঘাত পেয়েছে কিনা। আমি ওকে নিয়ে যাওয়ার আগে ওর কানের কাছে আজান দেব। মার কোলে রেখে আজান দেবার পরে বাচ্চাকে নিয়ে গেল। মা, এ কেমন নিয়তি বলতে পারো? কি এমন পাপ করেছিলাম যে আমার সুখের কপালে গ্রহণ লাগে? এমনভাবে বলতে নেই বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো, হয়তো এটার মধ্যে আমাদের মঙ্গল লুকিয়ে আছে যা আমরা দেখতে পারছি না। ডাক্তার বের হলো, সবাই এগিয়ে গেল। ডাক্তার সাবার অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, রোগীর অবস্থা ভালো, শুধু হাতটা ভেঙেছে। পড়ার সময় সে হাতে ভর দিয়েছিল, তাই বড় ধরনের ক্ষতি হয়নি। রাতে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করবেন। ডাক্তারের কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। রাতে সাবাকে কেবিনে দেওয়া হলো, বাচ্চাকেও নিয়ে আসে। মিষ্টি খাওয়ান, বাচ্চাটা নিয়ে ভয়ে ছিলাম। আল্লাহ রহমতে সেও সুস্থ আছে। সাবার জ্ঞান ফিরে আসলে পেটে সেলাইয়ের ও হাতের ব্যথায় ছটফট করে। পরে ডাক্তার একটা ইনজেকশন দিলে আধা ঘন্টার মধ্যে আবার ঘুমিয়ে পড়ে। বাচ্চা ক্ষুধায় খুব কাঁদে, তাই নার্স এসে তাকে সাবার কাছে নিয়ে দুধ খাওয়াতে নিয়ে যায়। সকালে সাবার সম্পূর্ণ জ্ঞান আসলে বাচ্চার জন্য কেঁদে ওঠে। আফিয়া খানম কোলে করে বাচ্চাকে নিয়ে আসে। দেখ সাবা, তোর মা এসেছে। সাবা এক হাতে মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ এটাই আমার মা, বলে 2 ফোঁটা চোখের পানি ফেলে। বাচ্চাকে দিয়ান ধরে রেখেছে আর সাবা এক এক করে মেয়ের কপালে চুমু খাচ্ছে। কেউ কি দেখে আমিও একটার ভাগ পেতে পারি? সাবা হেসে দিয়ানের কপালে চুমু এঁকে দিল। দিয়ানও একটা চুমু দিয়ে বলে উঠল, আমাদের ঘর আলো করে আমাদের অংশ এসেছে সাবা। হ্যাঁ দিয়ান, আমাদের ভালোবাসার ঘরে আমাদের বেঁচে থাকার মাধ্যম এসেছে। সাবা, মেয়ের নাম কি রাখবে? ওর নাম আমাদের 4 জনের সাথে মিল রেখে রাখব। দিয়ান, মেয়ের নাম বলো। আমরা আমাদের মেয়ের নাম রাখলাম। আফিয়া থেকে আ, দিয়ানের থেকে দিয়া, সানজিদা থেকে সা, সিদ্রাতুল থেকে রা নিয়ে পুরো নাম হলো আদিয়া আহমেদ সারা। খুব সুন্দর নাম। দিয়ান নাজমুল সাহেবের খবর নিয়েছে। হ্যাঁ, তার 2টা পা এখন আর নেই। ডান হাতের ওপর দিয়ে রিকশা যাওয়াতে আঙুলগুলো নষ্ট হয়ে গেছে ভেঙে। ভালো বলতে বাঁ হাত আছে। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে। তার চিকিৎসার সব খরচ বাবলু কাকাকে বলো বহন করতে। এত অল্পতে মরে গেলে এত এত পাপের শাস্তি ভোগ করবে কে? বাবলু সাহেব নাজমুলের চিকিৎসা করিয়ে ভালো করে 1 হাত 2টো পা না থাকাতে তার পরিবার পড়েছে বিপাকে। নীলা, মা, তোর বাবার তো কাজ করার ক্ষমতা নেই, এখন আমরা খাবো কি? আমি কি জানি তোমার স্বামী তুমি কেমনে খাওয়াবে? আমাকে বলো না, তাছাড়া আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না। রাবু, এই মেয়েকে এত আদর ভালোবাসা দিয়ে বড় করলাম, ওর সব ন্যায় অন্যায় আবদার পূরণ করলাম, আজ বিপদে আমার পাশে দাঁড়ালো না। যাকে মারতে চাইলাম তার টাকায় চিকিৎসা করে ভালো হলাম। তোমাদের নিয়ে সুখের সংসার সাজাবো বলে এই হাতে কত অন্যায় করলাম, দেখো তো সেই সুখ আদৌ কি পেলাম? 3 মাস পরে রাস্তায় বসে নাজমুল সাহেবকে ভিক্ষা করতে দেখা গেল। সাবা সামনে দিয়ে তার পাশে বসে বলল, কেমন আছো বাবা? যে টাকার জন্য 2টো নিষ্পাপ প্রাণ কেড়ে নিলে, একবারও ভাবলে না ওই টাকা তোমার কখনোই ছিল না। আর তোমাকে কেন জেলে দেয়নি জানো? জেলে গেলে তোমার ফাঁসির আদেশ হতো, তাতে তোমার সহজ মৃত্যু হয়ে যেত। তাই এখন থেকে তুমি তিলে তিলে মরবে। তুমি বুঝবে পেটে ক্ষুধা থাকলে কতটা কষ্ট লাগে, যতটা কষ্ট তোমরা আমাকে দিয়েছ। নাজমুল সাবার চলে যাওয়া দেখল। ঠিক বলেছে, পেটে ক্ষুধা নিয়ে থাকাটা খুবই কষ্টের। নীলা 2 মাস আগে অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। দুজনের খাওয়া দাওয়া মতো কোনো টাকা না থাকাতে রবি তাকে দিয়ে ভিক্ষা করায়। সেও মানুষের বাসায় কাজ করে যায়, যা পায় তা দিয়ে কোনো মতে দিন চলছে। তন্নির বিয়ে উপলক্ষে সবাই সাবাদের গ্রামের বাড়িতে এসেছে। বাড়ি দেখে তো সবাই অবাক, এত বড় বাড়ির মেয়ে, অথচ কতই না কষ্ট করেছে, কষ্ট করে বড় হয়েছে। সামনে বড় উঠান, দোতলা বাড়ি, অনেকগুলো ঘর। গ্রামের বাড়িতে এমন সুন্দর বাড়ি দেখে সবাই অবাক হয় বটে। বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে কয়েকজন লোক রাখা হয়েছে, তারা সবাই হাতে হাতে কাজ করে দেবে। সবাইকে সবার ঘর দেখিয়ে দেওয়া হলো। রেস্ট নিয়ে নাস্তা করে সবাই আড্ডা দিল।
খালা কাল পুকুরে জাল ফেলে মাছ ধরার ব্যবস্থা করাবে। আচ্ছা মা। নিলয়ের মা সবাইকে পিঠা খেতে দিল। অদ্রির কাছে খুব ভালো লাগলো। আচ্ছা আন্টি, আপনি অত ভালো পিঠা কি করে বানাতে পারেন? গ্রামের মানুষ আমরা, তাই আমাদের এইসব গুণ থাকতে হয়। হো। পরের দিন পুকুরে মাছ ধরতে সব ছেলেরাও নামলো। পুকুরে নেমে মাছ ধরতে তো পারলই না, সবাই পুকুরের পানিতে নাকানি চুবানি খেল। পরে লোকেরা মাছ ধরে দিয়ে যায়। খাদিজা, তারা, আফিয়া, রুমানা মাছ কাটতে বসল। সাবা মেয়েকে কোলে নিয়ে দেখছে। সারার বয়স 10 মাস। মেয়ে তার বাবার জন্য কান্না করছে, তাই দিয়ান তাড়াতাড়ি পুকুর থেকে উঠে এলো। দুপুরের খাবারে পুকুরে টাটকা মাছ ভাজা খেয়ে সবাই খুশি। বিকালে উঠানে গ্রামের মহিলারা আসে সাবাকে দেখতে। তন্নি সাবার দেবরের কাছে বিয়ে হচ্ছে দেখে সবাই খুশি। সুখ দুঃখে এই দুই বান্ধবী একসাথে থেকেছে। জাহানারা বেগম কারো কাছ থেকে শুনেছে সাবা গ্রামে এসেছে, তাই ছেলেকে অনেক অনুরোধ করে দেখা করতে এসেছে। সাবাকে দেখে ওর পায়ের কাছে লুটিয়ে পড়ল। কি করছেন আন্টি, উঠুন। সাবা, মারে, আমারে মাফ করে দাও। তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। লোভে পড়ে ছেলের ভালোবাসাকে কেড়ে নিয়েছি, তাই তো ছেলের ভালোবাসা থেকে আমিও বঞ্চিত হয়েছি। মরার আগে তোমার কাছে মাফ চাই, হয়তো আল্লাহ আমাকেও মাফ করে তার দরবারে একটু ঠাঁই দিবে। জাহানারা বেগম সেই দিন রাতে খেয়ে তারপর গেলেন। জামিল শুধু দেখল সাবার সুখের সংসার। সুখ নাই তার ঘরে, বউকে কিছু বলতে পারে না, কথায় কথায় থানায় নিয়ে যেতে চায়। মায়ের উপর অভিমান করে বিয়ে করে আনার পরে বুঝেছে মেয়েটি অনেক বেয়াদব। আভিয়ানের বিয়ে এখান থেকে হবে। শাফিন আহমেদ শুধু আফিয়াকে দেখে যাচ্ছে। একসময়ের ভালোবাসার মানুষ আজ কত দূরে, ভুলেও আফিয়া তার দিকে ফিরে তাকায় না। আফিয়া সারাকে নিয়ে বিকালে ছাদে হাঁটছে। শাফিন গেল তার কাছে। আফি। কেঁপে উঠল আফিয়া। সামনে এগিয়ে গিয়ে বলল, আফি, আমাকে কি মাফ করা যায় না? শাফিন, তুমি আমাকে ভুলে সুখের সংসার করেছ, তাতে আমার দুঃখ ছিল না, কিন্তু তুমি আমাদের ভালোবাসার অংশকে ভুলে গেছ। যে সন্তানের জন্য আমি এত বছর বন্দী ছিলাম, সেই সন্তানের দিকে তুমি ফিরেও তাকাওনি। জানো, মা তার ডায়েরিতে তোমার সকল কথা লিখে রেখেছে, যা পড়ে আমি 1 সপ্তাহ শুধু কেঁদেছি। আমার দিয়ানের সাথে তুমি এমনটা কেন করলে শাফি? তোমাকে যদি আজ আমি গ্রহণ করি, তাহলে এক সন্তানের প্রতি হবে মায়ের অবহেলা। আমার দিয়ান জীবনে অনেক কষ্ট পেয়েছে, তাই যে কটা দিন বেঁচে আছি ছেলের সাথে থাকতে চাই। আমি বা আমার ছেলে তোমার সংসারে ভুলেও তাকিয়ে দেখব না। এমন তো না যে তুমি আমাকে ছেড়ে কষ্টে থাকবে। তোমার আদরের সন্তান আছে, তাদের নিয়ে থাকো। আর প্লিজ আমার সাথে কথা বলতে এসো না। আফিয়া সারাকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। শাফি খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আসলে কিছু ভুলের ক্ষমা হয় না। ভালো থেকো তুমি, এছাড়া আর কিছুই চাওয়ার নেই। আভিয়ানের বিয়ের পরে সবাই ঢাকাতে চলে আসলো। এবার আদিবের জন্য মেয়ে দেখছে। এই সংসারের হাল তো কাউকে ধরতে হবে। সামিনের এক বন্ধুর মেয়ের কথা বলল। তারা অবশ্য মধ্যবিত্ত পরিবার। একদিন 5-6 জন গিয়ে মেয়েকে দেখতে আসলো। সাবার পছন্দ হলো। আদিব মেয়ের পরিবারের সবার সামনে তার মায়ের সম্পর্কে সব খুলে বলল। যদি আপনাদের মনে হয় এইসব কথা শুনে আপনার মেয়েকে বিয়ে দেবেন, তবে আলহামদুলিল্লাহ, আমি তাকে আজই বিয়ে করে নিয়ে যাব। মেয়ের বাবা বলল, তোমার কাছ থেকে শুনে খুশি হলাম। তাছাড়া আমরা তোমার মায়ের সম্পর্কে সব জানি। বড় মা ভাই ও ভাবিকে ডেকে পাঠালো। তারা আসলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসলো। ওই বাড়িতে আসতে বললে তারা না করে দেয়, তাই কেউ তাদের জোর করে না, ভয় পায় যদি এতটুকু সম্পর্ক রাখতে না চায়। কেটে গেল 10 বছর। দিয়ানের আরও 2টো ছেলে হয়েছে। আভিয়ানের 1 ছেলে 1 মেয়ে। আদিবের ঘরে 2 মেয়ে। রুমকির 2 ছেলে, সে স্বামী নিয়ে অস্ট্রেলিয়া থাকে। অদ্রির বিয়ে দিতে অনেক কষ্ট হয়। তার মায়ের কথা শুনে কেউ তাকে বিয়ে করে নিতে চাইছিল না। পরে দিয়ানের এক বন্ধু ছোট ভাইয়ের সাথে বিয়ে দেয়। ওই সময় অদ্রি তার মায়ের সাথে দেখা করে তার দুর্দশার কথা বলে। শাফির আহমেদও খুব কষ্ট পায় নিজেদের ভুলের জন্য। তার মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। আজ সবাই একসাথে হয়েছে অদ্রির ছেলের জন্মদিন উপলক্ষে। সারার 11 বছর বয়স। সবার খুব আদরের। শাফিন তার নাতনিকে ডেকে কাছে বসায়। আফিয়ার কথা জানতে চায়। দাদা নাতনির খুব জমে। দাদাকে দাদির সব কথা বলে। এক কথায় সারা এখন দাদার সিক্রেট ইনফর্মার। আফিয়ার মা মারা গেছে 1 বছর হলো। আদিবার বাবা মা জেল থেকে এসে এলাকার মানুষের বাজে কথার কারণে নিজেদের ভাগের জায়গা দিয়ানের কাছে বিক্রি করে অন্য কোথাও চলে যায়। দিয়ান বর্তমানে সেই বাড়িটায় থাকছে। শাফিন আহমেদ মাঝে মধ্যে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন আফিয়াকে দেখার জন্য, আর ভাবেন কেউ না পেয়ে কাঁদে, আবার কেউ পেয়ে হারায়। দিয়ান ও সাবা দুজনে মিলে তাদের ব্যবসা দেখে। সাবা বেশি সময় দিতে পারে না বাচ্চাদের জন্য। এদিকে রুবি বেগম বুড়ো বয়সে এক লোকের সাথে চলে যায় নাজমুলকে ফেলে। নাজমুল একটা ছোট ছেলেকে রেখেছে তার দেখাশোনা করার জন্য। ভিক্ষা করে ভালোই চলছে। মাঝে মাঝে ভাবেন, কাজকে হীরা ভেবে নিজের জীবনে আনার জন্য অনেক পাপ করলাম, বিনিময়ে কিছুই পেলাম না। যার জন্য সানজিদার মতো একটা হীরাকে মেরে ফেললাম, সেই আমার দুঃসময়ে রাস্তায় ফেলে চলে গেল। নীলার খবর জানে না কোথায় আছে। নাজমুল দিনরাত প্রার্থনা করে সাবার সাথে যেন দেখা হয়। মরার আগে একবার দেখতে চায়। সাবা তাকে জেলে না দিলে কি হবে, তার থেকে বড় শাস্তি দিয়েছে।
প্রতিনিয়ত আফসোস করে যান। গভীর রাতে বেলকনিতে দিয়ানের বুকের মধ্যে শুয়ে শুয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। সাবা, তুমি কি সুখী আমার সাথে? আলহামদুলিল্লাহ, আমি তোমার সাথে আমার এই জীবনের সবচেয়ে সুখে আছি। হঠাৎ করে আমার জীবনে এসে ভালোবাসা দিয়ে একটা সুখের ঘর বাঁধতে সাথে থাকার জন্য শুক্রিয়া। কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে তোমাকে ধন্যবাদ। আমার স্বপ্নের ভালোবাসার ঘর বাঁধব বলে তোমার মতামত জানতে চাইলে তুমি হ্যাঁ বলে এগিয়ে এসেছিলে। আকাশের চাঁদও তাদের ভালোবাসা দেখে হাসছে।